তো প্রথমে যে ডাউটসগুলো এসলো, প্রথমে যে ডাউটসগুলো নিয়ে কথা বলবো, তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথম ডাউটসের মধ্যে ম্যালক কি জিনিস, সেটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার জন্য এই ফাংশনটাকে ইউজ করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো এটার সাহায্যে আমরা কোথায় পাবো, তো বুঝতে পারলাম ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করব। যেখান থেকে প্রশ্ন আসার এখান থেকে কি কি জায়গা রয়েছে সেগুলোকেও ডিসকাস করে দেবো। এখান থেকে ম্যালক এবং ক্যালকের থেকে একটা সুন্দর প্রশ্ন আসার জায়গা রয়েছে, সেটাও কথা বলবো। তো প্রথমে জানতে হবে ম্যালক কোন লাইব্রেরিতে আছে, stdlib.h এর মধ্যে আছে। ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করার জন্য কিন্তু আমরা ব্যবহার করি। এর সিনট্যাক্সটা কি আছে এটা একটু জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে ম্যালক ফাংশন দেবে, তার ব্র্যাকেটের মধ্যে আমাকে বাইটসটা দিতে হবে, কতটা বাইটে আমি মেমোরি অ্যালোকেট করতে চাই। এবং ম্যালক কিন্তু আমাদের কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেট করে, মানে মাঝখানে কোনো গ্যাপ রাখে না, কন্টিগুয়াস গল্পতে থাকবে, কোনো গ্যাপ থাকবে না। আমি যদি বলি ধরে নাও 4 বাইট, তাহলে 4টে এরকম বাইট কন্টিগুয়াসলি অ্যালোকেট করবে, সেম লাইক আ অ্যারে। এদের ইন্ডেক্সিংও পসিবল আছে, কোনো অসুবিধার বিষয় নেই। এবার ম্যালক যে মেমোরিটা অ্যালোকেট করে সেটা কিন্তু কোনো টাইপের হয় না, বড় কথা। সেম ফর দ্য ক্যালক অলসো, ক্যালকের জন্য এই কথাটা প্রযোজ্য কথা। যেই বাইটটা অ্যালোকেট করছে এটা ভয়েড টাইপের হয়, মানে কোনো টাইপ হয় না, এই জন্য একে টাইপ কাস্ট করতে হয়। এবং টাইপ কাস্টের যে সিনট্যাক্সটা যখন আমরা লিখি, যেই ডেটা টাইপে টাইপ কাস্ট করবো, তারপরে এই স্টার অপশনটা কেন লিখি, বড় প্রশ্ন। এটাও তো দেখিয়ে দিই, বলে দিই। দেখো, আমরা যখন ম্যালক দিয়ে যখন একটা বাল্ক অফ বা চাঙ্ক অফ মেমোরিকে আমরা অ্যালোকেট করি, তার যে স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু এই ম্যালক ফাংশন রিটার্ন করে। স্টার্টিং, এই যে ব্লক, ধরুন এই ব্লক অফ মেমোরিটা হচ্ছে এইটা, এই ব্লকের যে স্টার্টিং অ্যাড্রেসটা র্যামের, সেটা রিটার্ন করে, কিন্তু এটা ভয়েড টাইপে হয়। এই জন্য আমরা লিখি ইন্ট স্টার, মানে এই যে অ্যাড্রেসটাকে, এই যে বাল্ক অফ অ্যাড্রেসটাকে আমরা টাইপ কাস্ট করছি ইন্টিজার টাইপের। না, আমি পাচ্ছি কোনো ডেটা না, আমি পাচ্ছি একটা অ্যাড্রেস পাচ্ছি। এই টাইপ কাস্ট গল্পটা মানে আমাদের যে অ্যাড্রেসটা পেলাম, সেই অ্যাড্রেসটাকে টাইপ কাস্ট করলাম, বোঝালাম যে আমি ওখানে ইন্টিজার রাখবো। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। যদি মেমোরি অ্যালোকেট করতে পারে তো ভালো, আমাকে স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দেবে, যেটা আমি একটা পয়েন্টার ভেরিয়েবলে স্টোর করে রাখবো, সেই টাইপের, যেই টাইপের টাইপ কাস্ট করছি সেই টাইপের আমি এটাকে অ্যালোকেট করে রাখলাম। যদি মেমোরি অ্যালোকেশন না করতে পারে, আমি কিন্তু এখান থেকে নাল পাবো। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার এখান থেকে যে বড় ইম্পর্টেন্ট কথা, যখন ম্যালক দিয়ে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করি, এই মেমোরি সেলগুলোর মধ্যে কি থাকে ইনিশিয়াল পজিশনে, যখন কোনো রকম কোনো ডেটা আমরা স্টোর করিনি, জাস্ট অ্যালোকেট করলাম, অ্যালোকেট সাকসেসফুলি হয়েছে, সেই মোমেন্ট অফ টাইমে কিন্তু আমাদের গার্বেজ ভ্যালু থাকে। এটা ইম্পর্টেন্ট কথা। ম্যালক দিয়ে যদি কোনো মেমোরি অ্যালোকেট করি, মেমোরি যদি অ্যালোকেট সাকসেসফুলি হয়, আমরা টাইপ কাস্টও করলাম, কোনো অসুবিধা নেই, মানে পরবর্তীকালে আমি ইন্টিজার রাখবো বা ফ্লোট রাখবো বা ডাবল, সেটা নিয়ে কোনো কথা না। বাট যত পর্যন্ত আমি ডেটা স্টোর না করছি, তত পর্যন্ত এই মেমোরি সেলগুলোতে আমার গার্বেজ ভ্যালু কিন্তু স্টোর থাকবে। এই হচ্ছে বেসিক আইডিয়া অফ ম্যালক। এর থেকে বেশি আইডিয়া আমাদের নেইও সিলেবাসে, মানে কনসেপ্টেই হয় না, আর লাগবেও না। আর তার তলে একটা প্রোগ্রাম আমি লিখে জাস্ট আইডিয়ার জন্য বুঝিয়েছি, যে আমি একটা সিনট্যাক্স, যেখানে আমি ইন্টিজার সাইজের 5টা ব্লক আমি এইভাবে অ্যালোকেট করলাম, মানে 5টা এরকম সেল আমি এরকম পেয়ে গেলাম ইন্টিজার সাইজে। যদি অ্যালোকেশন সাকসেসফুলি, মানে র্যামে যদি কন্টিগুয়াস মেমোরি পাওয়া যায়, তো ARR এর অ্যাড্রেস আসবে, যেটা আমাদের পয়েন্টার ভেরিয়েবল ওয়ান কাইন্ড অফ, নাহলে নাল থাকবে, তাহলে অ্যালোকেট হয়নি বলে বন্ধ করে দেবো। আর যদি অ্যালোকেট হয়, আমি যেরকমভাবে অ্যারে কাজ করি অ্যাজ ইউজুয়াল, অ্যারে যেভাবে আমরা ডেটা স্টোর করি অ্যারেতে, সেম গল্প কিন্তু করে আমরা কাজ করব, ঠিক আছে। যখন আমাদের কাজ হয়ে যাবে, আমরা ফ্রি ফাংশন দিয়ে এটাকে ডিঅ্যালোকেট, যে মেমোরিটা আমরা অ্যালোকেট করলাম রান টাইমে, সেটাকে ডিঅ্যালোকেট করার জন্য আমরা ফ্রি ফাংশন ব্যবহার করি। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। এই গল্প, যেখানে আমরা এই মেমোরিটা কোথায়, এবার বড় প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোথায় অ্যালোকেট হচ্ছে এই মেমোরিটা। আমাদের হিপ সেগমেন্ট, আমাদের যে র্যামকে 4টে স্লটে ভাগ করি, হিপ, স্ট্যাক, ডেটা, কোড, অলরেডি আমরা অপারেটিং সিস্টেমে আইডিয়াটা নিয়েছি, যে হিপ যে সেগমেন্ট বা হিপ মেমোরিতে কিন্তু এটা অ্যালোকেট হয়। আর যেটা আনইনিশিয়ালাইজ থাকলে গার্বেজ ভ্যালু থাকে, আর সেই সূত্রে আমরা ফ্রি ফাংশন দিয়ে এটাকে আমরা ফ্রি করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া কিন্তু আমাদের ম্যালকের ওপর। ক্যালকের ফুল ফর্ম হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন, এটা জাস্ট বলা হয়, আলটিমেটলি ফুল ফর্ম বলবো না, জাস্ট আইডিয়াকে বলা কন্টিগুয়াস অ্যালোকেশন। একই গল্প, এটা কিন্তু stdlib.h যে হেডার ফাইলের মধ্যে থাকে, একই গল্প, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছে, চাঙ্ক অফ মেমোরি অ্যালোকেট করে কন্টিগুয়াস টাইপের, যা ম্যালক করে সেম এক্স্যাক্টলি কিন্তু ক্যালক করে, কোনো পার্থক্য সেরকম কিন্তু নেই। একদম এটা
প্রথম যখন আমি অ্যালোকেট করলাম সেই মোমেন্ট অফ টাইমে এটাকে আমার টাইপ কাস্ট করতে হয়, ভয়েড টাইপের থাকে, একই গল্প, স্টার্টিং অ্যাড্রেসটা আমরা রিটার্ন করি, টাইপ কাস্ট করি, বাকি যা ছিল মোটামুটি ম্যালকে এক্স্যাক্টলি ইকুয়াল ক্যালক। সিনট্যাক্টে একটু ডিফারেন্স আছে, ওখানে আমরা লিখেছিলাম 5 ইন্টু সাইজ অফ ইন্ট, এই কথাটা লিখেছিলাম, কিন্তু আমরা ক্যালকে তাই করি না। ক্যালকে আমাকে নাম্বার অফ এলিমেন্ট আর সাইজ অফ ইচ এলিমেন্ট কিন্তু প্রোভাইড করতে হয়। এইভাবে দেখো লেখা আছে 5 কমা, ওখানে আমি ইন্টু দিয়ে করেছিলাম, এখানে আমরা কমা দিয়ে করেছি, মানে দুটো প্যারামিটার নেয়। সব থেকে বড় কথা হচ্ছে ক্যালক অ্যাজ আ ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার নেয়, ম্যালক কিন্তু একটা নেয়। এই হচ্ছে সিনট্যাকটিক্যালি ডিফারেন্স। আরেকটা মেজর ডিফারেন্স রয়েছে ক্যালক এবং ম্যালকের মধ্যে। যখন আমরা ক্যালক দিয়ে মেমোরিকে আমরা এই চাঙ্ক অফ মেমোরিটা অ্যালোকেট করলাম, সাকসেসফুলি অ্যালোকেট হয়েছে, এই ঘরগুলোর মধ্যে কি থাকে, ইনিশিয়ালি ডেটা যখন স্টোর আমি করিনি সেই সময় কিন্তু আমাদের 0 স্টোর থাকে। এটাই ডিফারেন্স, ওখানে থাকে গার্বেজ ভ্যালু, এখানে কিন্তু আমাদের 0 স্টোর থাকে। এই হচ্ছে বেসিক আইডিয়া আমাদের ক্যালক এবং ম্যালকের। বাকি যা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, বোথ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল দুটো ক্ষেত্রেই কিন্তু একই। ঠিক আছে, কন্টিগুয়াসলি অ্যালোকেট করছে, ফ্রি দিয়ে তুমি অ্যালোকেট করতে পারবো, ইনিশিয়ালি সবগুলো মেমোরিতে আমার 0 থাকে। ক্যালক এবং ম্যালক দুটো দিয়ে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে শিখে গেছি। এবার ধরে নাও মনে হলো এরকম গল্পে যে ধরে নাও কোনো একটা ইউজার যে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করেছে, 5টা সেলের মেমোরি অ্যালোকেট করেছে, কথার কথা বললো, তার মনে হলো তারপরে কাজ করতে করতে মনে হলো তার আরো কটা সেল দরকার আছে, পরবর্তীকালে লাগবে আমার, তো তখন কি হবে? হ্যাঁ, এটাও ডাইনামিক্যালি করেছে, ওই বলেছে 5টা দিতে, তারপরে তার মনে হচ্ছে যে আরো দরকার। এরকম ক্ষেত্রে এরকম সিনারিওটাকে অ্যানালিসিস করার পরই একটা ফাংশন আবিষ্কার হলো, সেটাকে বলা হয় রিঅ্যালগ বলা হয়। মানে আগে যা ছিল তারপর থেকে আমি জুড়ে দেবো। এবার রিঅ্যালগ একটা বড় গল্প, এটা দিয়ে একটা মকের প্রশ্ন আছে, পরে আমি দেখাবো, হয়তো প্রশ্নটা অ্যাজ আ ডাউট এসছে। রিঅ্যালকম যেরকম সাইজ বাড়াতে পারে সেরকম কমাতেও পারে। রিঅ্যালোকেট দুটো রকমই কিন্তু গল্প আছে, সাইজকে ইনক্রিজ করা এবং সিঙ্ক মানে ডিক্রিজ করতেও পারি আমি। অলরেডি যে অ্যালোকেটেড সাইজটা ছিল সেটাকে চাইলে পরবর্তীকালে কমাতেও পারি এবং আমরা চাইলে বাড়াতেও পারি। মেনলি ইউজ করি বাড়ানোর জন্য, কমানোর জন্য সেরকম হয়তো ইউজ করি না, বাট দুটোই করতে পারি। এটার মানে হচ্ছে রিসাইজ প্রিভিয়াস অ্যালোকেটেড মেমোরি। রিসাইজ কথাটার মানে বড়ও করতে পারি, ছোটও করতে পারি। এটাও কিন্তু আমাদের std live.h এর মধ্যেই এক্সিস্টিং করা আছে। এবার বড় প্রশ্ন, আমাদের রিঅ্যালক কখন কাজে লাগবে? যখন আমরা অলরেডি ক্যালক বা ম্যালক দিয়ে একটা মেমোরিকে অ্যালোকেট করে দিয়েছি, তখন গিয়ে রিঅ্যালকও কাজে লাগে। এমনি এমনি কিন্তু রিঅ্যালক কখনো কাজে লাগে না। যেটা অলরেডি আমাদের অ্যালোকেট হয়ে গেছে, করে নিয়েছি, তারপর যদি বাড়াতে কমাতে হয় তখন আমরা রিঅ্যালকের কথা কিন্তু আমরা ভাবি। সিনট্যাক্টটা বুঝে নিই আগে কি বলতে চেয়েছে। সিনট্যাক্টের গল্প এখানে একই ব্যাপার, যেটা আমাকে টাইপ কাস্ট করতে হবে, যেটা আমরা ক্যালক ম্যালকেও দেখেছি, বাট রিঅ্যালকের মধ্যে আমাদের দুটো আমাদের দিতে হচ্ছে অ্যাজ আ প্যারামিটার্স বলতে পারো। ডাইরেক্টলি প্রথম প্যারামিটার হচ্ছে ওল্ড পয়েন্টার, যেটা আমরা আগের ম্যালক দিয়ে যখন আমি অ্যালোকেট করেছিলাম তার যে পয়েন্টারটা, মানে ম্যালক দিয়ে সাকসেসফুল অ্যালোকেট করলে স্টার্টিং অ্যাড্রেস সাথে কোনো পয়েন্টার ভেরিয়েবল ধরে রেখেছে, এরকম এক্সাম্পলটা এখানে দেখো, দেখলে বুঝতে পারে ম্যালক দিয়ে আমি অ্যালোকেট করেছি এবং আমি ARR, এটা আমার সেই ম্যালক দিয়ে অ্যালোকেট যে পয়েন্টারের মধ্যে আমার তো স্টার্টিং অ্যাড্রেসটা রয়েছে, তাহলে আমাকে ARR এই জায়গাটা লিখতে হবে, মানে ওল্ড পয়েন্টার। আর নতুন যে সাইজটা আমার, যে কতটা এক্সট্রা আর আমাকে অ্যালোকেট করতে হবে বা কমাতে হবে, দুটোই কিন্তু দিতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। সেই সূত্রে দাঁড়িয়ে আমি যেটা দেবো সেখানে আমাকে এখানে মেনশন করে দিতে হবে। যেরকম এক্সাম্পল একটা রয়েছে এখানে, যে আমাদের রিঅ্যালক দিয়ে আমাদের ARR আগে ছিল 3 ছিল, এখন আমরা 5 ইন্টু সাইজ অফ ইন্ট লিখলাম, মানে আগে ছিল 3টে বাইট, এখন যখন আমি 5 করলাম তার মানে দুটো আরো এক্সট্রা পেছনে কিন্তু এরকম জুড়ে যাবে। চাইলে যদি আমি কম, আমার অলরেডি আগে 5 ছিল, এখন আমি কমালে 3 করতে পারতাম, এখানে জাস্ট লিখতাম ধরে নাও এখানে 5, প্রথমে এখানে 5 লিখলে, এখানে ধরে নাও 3 লিখলে, সেটাও করতে পারো। এটাকে আমাদের রিডিউসও করতে পারি, দুটো ক্ষেত্রে এটা প্রযোজ্য করতে পারবো। আমরা চাইলে বাড়াতেও পারি এবং কমাতেও পারি। তো এইটা হচ্ছে বেসিক আইডিয়া আমাদের রিঅ্যালকের। এটার সাহায্যে আমরা এক্সট্রা মেমোরি কিন্তু পরবর্তীকালে চাইলে বাড়াতেও পারছি, আমরা কমাতেও পারছি। তাহলে অলরেডি একটা গল্প যদি বাড়াই তাহলে আমাদের ওল্ড ডেটাটা আমাদের সেভ থাকবে। আমরা দেখো লেখাই রয়েছে ইনক্রিজও করতে পারি, ডিক্রিজও করতে পারি। নতুন স্পেসে যেটা আমরা বাড়াবো তার মধ্যে কিন্তু গার্বেজ ভ্যালু থাকবে। হ্যাঁ, মে কন্টেন গার্বেজ ভ্যালু, আনলাইক ক্যালক। ক্যালকের মতন কিন্তু একদমই না, যে এক্সট্রা স্পেসটা আমি এখানে অ্যাড করলাম এর মধ্যে কিন্তু গার্বেজ ভ্যালু, এটাও কিন্তু একটা স্টার রেটেড কথা বললাম। এগুলো হচ্ছে কনসেপ্ট,
যেগুলো বারবার হাইলাইট করছি, দিস আর দ্য কনসেপ্ট। এখান থেকে প্রশ্ন আসার জায়গা, কিন্তু এখান থেকে এটা তো আর আলাদা করে আমাদের কোডিং তো করতে হবে না, তো এখান থেকে কোনো গল্প নেই, যা আসবে এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন। তো কনসেপচুয়ালের মধ্যে এগুলোই থাকে। এক্সট্রা মেমোরির মধ্যে কি থাকবে, গার্বেজ ভ্যালু থাকবে, চাইলে বাড়াতেও পারি কমাতে পারি। আমরা সবসময় একটা কথা বলি আমরা বাড়াবো, কিন্তু কখনো কমানোর কথা কখনো বলি না, কিন্তু কমানো যায় কিন্তু আমাদের রিঅ্যালক দিয়ে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি না। থ্রি না ট্রি? ও ফ্রি তো বললাম তো, ফ্রি দিয়ে আমরা এই যে ফ্রি দিয়ে আমরা মেমোরিটাকে যেটা আমি অ্যালোকেট করলাম ডাইনামিক্যালি, সেটাকে তো আমাদের কাজ হয়ে যাওয়ার পর সেটাকে তো করে দিতে হবে, ওটাকে কুইস্ট করতে হবে। গল্পটা ভাবো, তুমি রান্না করতে গেছো রান্নাঘরে, তুমি রান্না করার সময় খোসা ছাড়িয়ে রান্নাঘরের যে রান্নার জায়গাটাকে পুরো তছনছ করে দিলে, তো তোমার ওটা হবে না, তারপরে আবার ওটাকে আবার ক্লিন করবে না। কাজের সময় কাজ করেছো, হয়ে যাওয়ার পথে গুছিয়ে রাখতে হবে তো, আবার ওটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখতে হবে। তো ফ্রির কাজটাই এরকম, আমি দরকারের সময় আমি এতগুলো মেমোরি অ্যালোকেট করে কাজ করে ফেললাম, হয়ে যাওয়ার পর ওটাকে ফ্রি করবো না তো, যেটা ব্লক হয়ে পড়ে রইলো। ফ্রির ফাংশনই এটা, যে কোনো জায়গায় ফ্রি কাজ একসঙ্গে আমাদের লিখতে হয়। এটা এটা গল্পটা হচ্ছে আমাদের এই ফাংশনটা পড়ানো হয়, বাট এটা এই জিনিসগুলো তো আজকেকার না, যখন আমাদের এত অ্যাডভান্স হয়নি তখন থেকে এই ফাংশনগুলো আছে। এখন আমাদের কম্পাইলার এতটা অ্যাডভান্স হয়ে গেছে, যেখানে যে কোনো অ্যালোকেটেড রিসোর্স ওরা বাই ডিফল্ট প্রোগ্রাম বন্ধ করার পরই এটাকে ডিঅ্যালোকেট করে দেয়। এটা আলাদা করে আমরা যদি ফ্রি লিখি বা না লিখি কোনো যায় আসে না। তখনকার দিনে আমরা এমবিজ কেবিজে র্যাম ইউজ করেছি, এখনকার দিনে র্যাম জিবিজে চলে গেছে। তো আমার যদি ওই 5-10টা সাইজের যদি এটা মেমোরি যদি ব্লক হয়েও পড়ে থাকে, এখন কোনো যায় আসবে না। তো এইগুলো এখনকার জন্য কোনো প্রযোজ্য না। এটা একটা সময় যখন বানানো হয়েছিল 1970 সালে 72 সালের কথা বলছি, তখনকার সময় এরকম গল্প নিয়ে আমরা ভাবতাম। এখনকার সময় এই গল্পগুলোকে নিয়ে আমরা ভাবি না। হ্যাঁ, এটা কথাটার মানেটা কি যদি বলি, এটার মানে হচ্ছে যে আমরা যখন অ্যালোকেট করব মেমোরিটা, সেটাকে পরবর্তীকালে কিন্তু ফ্রি ফাংশন লিখে ওটাকে ডিঅ্যালোকেটও করতে হয়। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখনকার দিনে আমাদের কম্পাইলার বাই ডিফল্ট অনেকটাই অ্যাডভান্স, যেখানে আমরা ইজিলি এটাকে কম্পাইলারই করে দেয়। আমরা যদি নাও লিখি কোনো যায় আসবে না, বাট যেহেতু এটা জানার দরকার, সেটা তো আমাদের করতেই হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কল বাই ভ্যালু, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দুরকম ভাবে আমাদের ফাংশনে আমরা প্যারামিটার পাস করতে পারি। আমরা যখন কোনো একটা ফাংশন লিখি, ফাংশনের যখন বডি লিখি, ধরে নাও ইন্ট ফান, আমরা যে এখানে লিখলাম ইন্ট এ কমাই বা একটাই লিখলাম ইন্ট এ, ভেতরে কিছু ওয়ার্কিং প্রিন্সিপাল লিখলাম, আর মেনের মধ্যে সেই ফাংশনটাকে কল করব। এই যে কলটা করছি ফানকে, এর মধ্যে প্যারামিটার দিচ্ছি, এই প্যারামিটারটা এখানে গিয়ে বসছে। তো প্যারামিটার দুভাবে পাস করা যায়। কিভাবে পাস করা যায়? দুভাবে। একটাকে বলে বাই ভ্যালু, আর বাই আমাদের পয়েন্টার বা রেফারেন্স বলতে পারি। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স বলি। এবার গল্পটা কি, দুটোর মেন যে কাজটা কি, যখন আমরা কল বাই ভ্যালু করি তখন কি হয়, এই প্যারামিটারের দুটো নাম আছে। এটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার, আর এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। যেখান থেকে আমি ভ্যালুটা দিচ্ছি, মানে ফাংশনটা কল করেছি আমি মেনের মধ্যে, তো যেখানে এই ভ্যালুটা আমি দিলাম, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার। এই অ্যাকচুয়াল প্যারামিটারটার কপি যাচ্ছে, মানে দুটো আলাদা আলাদা মেমোরি লোকেশন। মানে ধরুন আমি যদি এখানে এ রাখতাম, এর মধ্যে ধরে নাও 5 রেখেছি, তাহলে এটার মেমোরি লোকেশন ধরে নাও কোনো কারণে 2000-এ আছে, এটার মেমোরি লোকেশন, এর কপিটা গেছে এখানে, আর এটার মেমোরি লোকেশন ধরে নাও 3000। দুটো ডিফারেন্ট মেমোরি লোকেশন রয়েছে। এই যে এর যে ডেটার কপি যখন যায় অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটারে যদি কপি যায়, তখন তাকে বলা হয় কল বাই ভ্যালু বলা হয়। অরিজিনাল যে ভেরিয়েবল বা অ্যাকচুয়াল ভেরিয়েবলের সঙ্গে কোনো চেঞ্জেস বা কোনো রকম কোনো অপারেশন হবে না। এটাকে আমরা ডিফল্ট মেথডও বলতে পারি, ডিফল্ট পাসিংও বলতে পারি আমরা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। আমাদের সি এবং C++ দুটোর জন্য এই কথাটা প্রযোজ্য, যেখানে আমরা কল বাই ভ্যালু মানে আমাদের অ্যাকচুয়াল যেখান থেকে ফাংশন কল করছি তার সাথে যে ভেরিয়েবল বা প্যারামিটার্সটা আমি মেনশন করেছি, এটাকে আর্গুমেন্টসও বলা হয়। তো এই যে প্যারামিটার্স বা আর্গুমেন্টটা যেটা আমি যখন ফাংশন কল করি সেখানে যেটা প্রোভাইড করেছি, সেটাকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট বলা হয়। আর সেখান থেকে তার কপি যদি ফর্মালে যায়, মানে ফাংশনের ডেফিনেশন যেখানে লেখা আছে, সেটাকে বলা হবে আমাদের কল বাই ভ্যালু কিন্তু বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখানে একটা সিম্পল একটা কোডের এক্সাম্পল, যেখানে ভ্যালু 10 আছে, ফাংশনটা কল করে যে 10 প্রোভাইড করেছে, মানে 10টা এখানে চলে যাবে কোথায়, আমাদের
এই এক্স এর মধ্যে যাবে। তাহলে এর একটা আলাদা মেমোরি অ্যাড্রেস, ধরে নাও এটা 2000-এ আছে, সেরকম এক্স একটা আলাদা মেমোরি অ্যাড্রেস পেলো, সেটা 3000-এ পেলো। গল্পটা এটাই এখানে শেষ। সব থেকে সোজা কনসেপ্ট, এর মধ্যে কোনো বলার ব্যাপার নেই। আমি এখানে এক্সে আমার এখানে 100 করেছি, কিন্তু আমার এর মধ্যে কোনো এফেক্ট হবে না, এ যা ছিল তাই হবে। তাহলে যেটা আমি বললাম সেটারই অপোজিটটা কি হয়ে যাবে, হবে কল বাই রেফারেন্স হয়ে যাবে, যেখানে আমরা এখন আর আমরা এ পাঠাবো না, কপি দেবো না, আমরা এর অ্যাড্রেসটা পাঠাবো। দেখো এক্সাম্পলে চলে আসি, এখানে কি করলাম, সেম এক্সাম্পল দেখো, আমি এঁকে দিচ্ছি। এর মধ্যে আমার 10 রয়েছে, এর অ্যাড্রেস 2000। এখন যেটা আমি এক্স কিন্তু নর্মাল ভেরিয়েবল না, এক্স এখন পয়েন্টার ভেরিয়েবল হয়ে গেছে। হ্যাঁ, এরও মেমোরি লোকেশন 3000 আছে, কোনো অসুবিধা নেই, একই গল্প, জাস্ট পয়েন্টার ভেরিয়েবল। কিন্তু এখন কিন্তু আমি এর ডেটা পাঠাচ্ছি না, ভালো করে দেখো অ্যাম্পারসেন্ট, এই অ্যাম্পারসেন্ট কিন্তু এটা অ্যাড্রেস অপারেটর। যখনই কোনো এর আগে বসে এটা কিন্তু একটা মানে অ্যাড্রেস অপারেটর হিসেবে কাজ করে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে এর অ্যাড্রেসটা পাস করলাম, মানে এর যে অ্যাড্রেসটা কোথায় গেল, এক্স এর মধ্যে গিয়ে গেল। তার মানে এক্স এর মধ্যে কি আসলো, 2000টা বসলো, এটাকে বলা হয় কল বাই রেফারেন্স। এবার 2000-এ বসে এবার কি করছি, স্টার অফ এক্স ইজ ইকুয়াল টু 100, মানে এক্স যে মেমোরি লোকেশনকে ধরে রেখেছে সেই লোকেশনে আমি 100 আপডেট করব। ছিল 10, হয়ে গেল 100। একে প্রিন্ট করলে কি পাবো, 100 পাবো। তাহলে আলটিমেটলি এখানে কি হলো, আলটিমেটলি এটা খুব ভালো করে দেখে নাও, এখানে আমরা কিন্তু কোনো কপি পাস হলো না, এখানে অ্যাকচুয়াল যে আমাদের ভেরিয়েবল বলতে পারি বা অ্যাকচুয়াল যে প্যারামিটার থেকে আমার অ্যাড্রেস গেল ফর্মাল প্যারামিটারে। এখানে কিন্তু ফর্মাল প্যারামিটার কিন্তু কোনোভাবেই কিন্তু এটা নর্মাল ভেরিয়েবল না, এটা কিন্তু একটা পয়েন্টার ভেরিয়েবল। তো অবভিয়াসলি পয়েন্টার মানে অ্যাড্রেস পেলো, বা সেই অ্যাকচুয়াল অ্যাড্রেসে চেঞ্জ করছে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, অরিজিনাল ভেরিয়েবলের ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। এটাকেই বলা হয় আমাদের কল বাই রেফারেন্স বলা হয়। এই দুটোই আমাদের পার্থক্য হয়, কল বাই রেফারেন্স। আগের কল বাই ভ্যালুর এক্সাম্পলটা আরেকবার দেখো। কল বাই ভ্যালু এক্সাম্পলটা যেখানে আমরা কি পেলাম, দেখো 10টারই কপি হলো, একবার দেখো এই যে এক্সাম্পলটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, 10-এরই কপি হলো। এই যে 10টা রয়েছে এখানে, হ্যাঁ এখানে 10 রয়েছে, 10-এর কপিটা আমার কিন্তু এক্সে গেল। তোরই গল্প এক ছিল, এটা কিন্তু নর্মাল ভেরিয়েবল, এটা কিন্তু নর্মাল ভেরিয়েবল, এটা কিন্তু কোনো পয়েন্টার না। তার মানে দুটোই একটা নর্মাল, দুটো আলাদা আলাদা জায়গা তৈরি করলো, সবারই ওখানেও জায়গা তৈরি হয়েছে, এরও 2000, এরও 3000, কোনো অসুবিধা নেই। কিন্তু এর 10 এখানে আছে আর এই 10টারই কপি এখানে আছে। আমি যদি এক্স এর মধ্যে কোনো চেঞ্জেস করি, আমার কিন্তু এ কোনোভাবে আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে আমাদের কল বাই ভ্যালুতে বলছে। আর সেম যেটা কল বাই রেফারেন্সে তো আমি বললাম, যেটা মানে অ্যাড্রেসের গল্প, মানে অ্যাড্রেসটা পাঠাচ্ছি, অ্যাড্রেস পেয়ে যাওয়া মানেই তার অ্যাকচুয়াল জায়গা পাল্টে যাবে, এটাই হচ্ছে মেন গল্প। ঠিক আছে, খুব চাপের জিনিস না, খুব সোজা জিনিস। এখান থেকে প্রশ্ন সেরকম খুব একটা আসার জায়গা নেই, মানে যাও একটা আইডিয়া দিয়ে নিলাম, ব্যাস এটাই গল্প। এখানে অ্যাকচুয়াল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওখানে হচ্ছে আমাদের কপি ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন বা রিকারশন, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা প্রশ্ন মাদ্রাসায় দিয়েছিল এবং সেটাও খুব ভালো লেভেলের প্রশ্ন দিয়েছে, মানে শুধুটা রিকারশনের নাম করে আমাদের 11-12-এর এপির প্রশ্ন দিয়ে দিয়েছে। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, বা চলে আসি। তো রিকারশন কি জিনিস, একটা মেন কথা, আমাদের একই কাজ বারবার করা যখন আমাদের করতে হয়, তখন আমরা দুটো কথা মাথায় ভাবি। এক হচ্ছে ইটারেশন, মানে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, মানে একই কাজ বারবার করব। আরেকটা কনসেপ্ট যেটাকে বলা হয় রিকারশন। রিকারশন মানে একটা ফাংশন যদি একই কাজ বারবার করে, সে নিজেকেই বারবার ডেকে, তখন তাকে বলা হয় রিকারসিভ ফাংশন, বা কনসেপ্টটাকে বলা হয় রিকারশন বলা হয়। তো রিকারশনের বেসিক আইডিয়াটা কি, যে কোনো ফাংশন সে নিজেকেই বারবার ডাকবে, ডেকে সেই কাজটা করবে, এরকম যখন কোনো আইডিয়া হয়। এবার যখনই একটা সে কাজটা বারবার করছে, তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো জায়গায় লুপ যখন পড়াশোনা করি একটা কথা মাথায় রাখি, যে কোনো একটা জায়গায় গিয়ে এটা থামতে হয়। কি কাজটা বারবার করবো, কত অবধি করবো, এই থামাটাকে বলা হয় কিন্তু বেস ক্রাইটেরিয়া বা বেস কেস। খুব ইম্পর্টেন্ট টার্মটা মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় বেস ক্রাইটেরিয়াও বলতে পারি, বেস কেসও বলতে পারি, বা টার্মিনেশন কন্ডিশনও আমরা সিম্পল ভাষায় বুঝতে পারি, বা যেখানে শেষ হবে। একটা ফাংশন সে বারবার নিজেকেই ডাকছে একটা কাজ করার জন্য, কিন্তু কত অবধি ডাকবে, যত পর্যন্ত সে এক্স্যাক্টলি তার এক্সিট কন্ডিশনটা যত পর্যন্ত ফুলফিল না হবে, তত পর্যন্ত এই কাজটা করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটা ডেটা স্ট্রাকচারও আমরা পড়ি কেন, আর এখানেও আমরা পড়ছি শীতে, রিকারশন যখন হয় ইমপ্লিসিটলি কিন্তু স্ট্যাক ইউজ করে, ইমপ্লিসিটলি স্ট্যাককে ইউজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। পেছনে
এই যে কাজটা হচ্ছে, এই কাজটা কোথায় স্ট্যাকটা ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে সেটাও আমি দেখাবো। তো ইমপ্লিসিটলি কিন্তু স্ট্যাক ইউজ করে বলে এটাকে কিন্তু কস্টলি বলা হয়। আমাদের লুপে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। কস্টলি অপারেশন কেন কস্টলি? বারবার ফাংশন কল করা মানেই আমাদের সেগমেন্ট জাম্প হচ্ছে, তো সেখান থেকে আমাদের প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু বারবার চেঞ্জ হচ্ছে সিপিইউর মধ্যে, এগুলোকে একটা কস্টলি অপারেশন বলা। যদি বলা হয় যে আমাদের ইটারেশন আর রিকারশনের মধ্যে কোনটা ভালো, অবভিয়াসলি কিন্তু ইটারেটিভ ওয়ে ভালো, কিন্তু এটার একটা বেশি অ্যাডভান্টেজ আছে। মেমোরিও বেশি লাগবে, কারণ অবভিয়াসলি প্রত্যেকবার নতুন নতুন করে মেমোরি অ্যালোকেট করবে। একদম একদম একদম, এটা তো অবভিয়াসলি কথা, সেটা নিয়ে আমি কথা বললাম না, এটা তো একটা গল্প রয়েছে। তো স্ট্যাক ইউজ করছে, এটাও আর একটা লুপে তো মনে হয় একটা মেমোরিতেই কেটে কেটে করে, তাই তো? চেঞ্জ করে করে থাকে। লুপে সেরকম কোনো মেমোরির গল্প হয় না। লুপের মেন কাজটা হয় কি, এই যে আমাদের আই যে ভ্যালুটা যখন লুপ লিখি আমরা, এটাও একটা বড় প্রশ্ন। এখানে চলে যায় রেফারেন্স অফ লোকালিটির প্রশ্ন চলে আসে। এই লুপ যখন ধরে নাও লিখলাম 100,000 ধরে নাও লিখলাম আই প্লাস প্লাস, কি করবে, এই যে আই এর ভ্যালুটা বারবার দরকার, যেই কাজটাই করবো এটা আই এর ভ্যালু দরকার। তো কি করে বুদ্ধিমান সিপিইউটা কি করে, এটাকেও ক্যাশে স্টোর করে রাখে। হ্যাঁ, আইটাকে বারবার আমাকে যে মেমোরি থেকে তুলতে না হয়, ক্যাশ মেমোরি স্টোর করে রাখে, এটাকে বলে রেফারেন্স অফ লোকালিটি বলা হয়। যে যেটা দরকার সেটাকে ও নিজের কাছে ধরে রেখে দিয়েছে। তো এবার ওটাকেই ও ইন্টারনালি আপডেট করতে থাকে। তো এখানে কোনো মেমোরির কোনো গল্পই আসে না। কিন্তু এখানে মেমোরি, এখানে স্ট্যাক ইউজ করছে, এখানে মেমোরি লাগছে, স্ট্যাকে বারবার পুশ পপ হচ্ছে, এগুলো হচ্ছে কস্টলি অপারেশন, মানে আমাদের সময় লাগবে। মানে একটা যদি আমি মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে বলি, একটা লুপ ধরে নাও 1000 বার ঘুরবে, একটা রিকারশন ফাংশনও 1000 বার ঘুরবে। যদি এটা আমার যদি 2 ন্যানো সেকেন্ড লাগে, এটা আমাদের 20 ন্যানো সেকেন্ড লাগবে। মানে কথার কথা একটা আইডিয়া দিলাম। তো অবভিয়াসলি লুপ কিন্তু অনেক তাড়াতাড়ি সেই কাজটা করতে পারে রাদার দেন আমাদের রিকারশন, এখানে ইমপ্লিসিটলি কাজটা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখানে একটা এবার রিকারশনের প্রশ্নগুলো করবো কি করে। রিকারশন তো মোটামুটি বুঝলাম, রিকারশন থেকে হয়তো প্রশ্ন দিলে হ্যাঁ ইমপ্লিসিটলি স্ট্যাক ইউজ করছে, এটা কস্টলি বেস ক্রাইটেরিয়া কি, এরকম ধরনের থিওরিটিক্যাল প্রশ্ন দিতে পারে। বাট যদি এরকম ট্রেস ব্যাকের প্রশ্ন দেয়, আমরা করবো কি করে? মানে রিকারশন ফাংশনকে ট্রেস করার জন্য আমাদের রিকারশন ট্রি প্রসিডিওর মেনটেন করতে হয়, একে বলে রিকারসিভ ট্রিও বলা হয়। এই ট্রি অ্যাপ্রোচটা একটা ভালো করে, আরো কয়েকটা 8টা প্রবলেম দেখাবো। এই ট্রির অ্যাপ্রোচ যদি ভালো করে শিখে যাই, তাহলে কিন্তু আর এই ধরনের প্রশ্নগুলো করতে খুব সমস্যা হবে না। প্রশ্নটা ভালো করে দেখি, এটা রিকারশন ফাংশন দেওয়া রয়েছে, ইন্ট ফ্যাক্টোরিয়াল ফাংশনের নাম, যে এটা ইন্ট এন অ্যাজ আ কল বাই ভ্যালু রেফারেন্স, এটা ভ্যালু নিচ্ছে। এন এর ভ্যালু 0 হওয়া মানে এটা রিটার্ন 1, মানে এটাই হচ্ছে বেস ক্রাইটেরিয়া। যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে ফাংশন থেকে বেরিয়ে যাবে, আর না হলে সে কি করবে, আবার ফাংশন কল করছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস 1 করে আবার রিকারসিভ কল করছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো শুরু করলাম, নামের ভ্যালু 5, মানে এখানে অ্যাকচুয়ালি এই 5টাই নামটা অ্যাজ আ পাস করেছে। প্রথমে কি করে করবো, আমি এফ দিয়ে জাস্ট বোঝাচ্ছি। এখন ইনিশিয়ালি এফ এর ভ্যালু 5, ফাংশনটা যখন ইনিশিয়াল কল গেছে, মানে এখান থেকে যখন কলটা প্রথমে এখানে গেছে, তখন এন এর ভ্যালু এখানে 5 হয়ে গেছে। ভালো কথা, প্রথমে ঢুকে দেখলো যে এন এর ভ্যালু কি 0, বলবো যে না 0 না, তাহলে এপারে চলে আসবো। তাহলে এপারে মানে কি এলস পার্টে দেখো দুটো পার্ট, ইফ আর এলস দুটো পার্ট আছে, তাহলে এলসে চলে আসা মানে কি এন ইন্টু এন, মানে এখনকার গল্পে এন ইন্টু আমাদের এফ অফ এন মাইনাস 1, তার মানে 5 ছিল, 5 - 1 4 হয়ে গেল। ভালো কথা, এখান থেকে সেম আমি আবার ফের এন এর ভ্যালু তো 0 না, তাহলে আমি এখানে আমি যাবো না, তাহলে এখানে চলে আসলাম। এখানে কি হবে 4 ইন্টু, এখন কারেন্টলি এন এর ভ্যালু কি আছে 4 ইন্টু, এভাবে দেখবো আমরা, আর উপরে দেখবো না কিন্তু রিসেন্টটা দেখবো। 4 ইন্টু এখানে এফ অফ 3 হয়ে যাবে। আবার এখানে এন এর ভ্যালু 0 না, তো কি হবে, এটা আমি জাস্ট ইনিশিয়ালটা বোঝাচ্ছি, পরে আর এগুলো আর লিখবো না। তাহলে আমরা ওখানে গেলাম না, এপারে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি করে করছি এটা বুঝে যাও। একটা জিনিস বুঝলে এই ট্রিটা ডিজাইন না করলে করতে পারবে না। হ্যাঁ, এটা ফ্যাক্টোরিয়াল সবাই জানে, ফ্যাক্টোরিয়াল লেখাই রয়েছে কোডে, 1 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে, সেটা বড় কথা না। ব্যাপারটা যে এরকম সমস্যা যখন দেবে, তখন করবো কি করে, এটা তো একটা সোজা প্রবলেম ছিল, আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এরকম ভাবে ট্রিটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এটা রাফলি ডিজাইন না করলে করতে পারবো না। তাহলে এখান থেকে আমার কি চলে আসবে, এন এর ভ্যালু 1, মানে এখানে তোমার এন এর ভ্যালু 0 ছিল, তাহলে এখানে এন এর ভ্যালু 0 না, তাহলে এখানে কি হবে, আবার 0 দিয়ে কল হবে, 1 ইন্টু ফ্যাক্ট অফ 0। তো 0তে গেলে এখানে 0 রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, তাহলে 1 গেলে এখানে 1 ইন্টু 1 হয়। এখানে উল্টো দিকে উঠছি, এবার প্রথমে আগে ডাউন দ্য ট্রি নামবো, তারপর আমি আপ দ্য ট্রিতে উঠবো, এইভাবে কাজটা হয়। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করতে করতে আমরা উপরে গিয়ে আমরা 120 পেয়ে যাবো। মানে এখানে থেকে যে রিটার্নটা পেলাম 1 এর সাথে যা গুণ করে 1 হবে। 1 যখন মানে এই ফাংশন কলটাকে রিপ্লেস করবে 1 দিয়ে, তাহলে 2 ইন্টু 1 করলে 2 হলো। 2 কিন্তু এই ফাংশন কলটাকে রিপ্লেস করবে, 2 ইন্টু 3 6, 6 ওপরে গেলে 6 ইন্টু 4 24, 24 কিন্তু এরকে রিপ্লেস করবে, 24 ইন্টু 5 হচ্ছে 120, এইভাবে ওপর দিকে উঠবে।
এই যে তোমার যে এই রেজাল্টগুলো যে পড়ে রয়েছে এটা কোথায় থাকবে, এগুলো স্ট্যাকে রেখে দেয়, ইমপ্লিসিটলি এই রেজাল্টগুলোকে স্ট্যাকে রেখে দেয়। এবং আরেকটা কথা বলছি, এই যে স্ট্যাকের ওভারহেডটাও ক্যান্সেল করা যায়, যেই রিকারশন স্ট্যাকের ওভারহেডটা ক্যান্সেল করে তখন তাকে বলা হয় টেল রিকারশন বলা হয়, এটাও বলে দিলাম টেল রিকারশন, ওরকম ধরনের মেথড আমাদের লিখতে হয়, তখন তাকে বলা হয় টেল, যেখানে আমাদের এই স্ট্যাকের ওভারহেডটা আমরা ইউজ করবো না, মানে কোডটাকে এমনভাবে লিখবো যেখানে আমার স্ট্যাকের ওভারহেড আর থাকবে না। আমি কিছু প্রশ্ন দেখাবো টেল রিকারশনে, যেখানে দেখবে এরকম ধরনের আর গল্প থাকছে না, যেখানে আমাদের রেজাল্টগুলোকে ধরে রাখতে হচ্ছে, যেখানে এটা কোথায় যাবে, মানে এ তো কল করে দিয়েছে না 5 × 4, এই 5টা কি ফেলে দেবো আমি, এই 5টা তখন আমি স্ট্যাকে তুলে রাখি। এরকম যখন কোডটাকে আমাকে লিখতে হয় এরকম ভাবে যেখানে আমাদের এরকম রিজার্ভ কিছু থাকবো না, তখন তাকে বলা হয় আমাদের টেল রিকারশন বলা হয়। তো এই হচ্ছে বেসিক আইডিয়া, একটা রিকারশনের একটা আইডিয়া দিয়ে দিলাম। ডাইরেক্ট রিকারশন যেটা ফাংশন যারা ইটসেলফ কল করছে, ইনডাইরেক্ট যেন একটা ফাংশন আরেকটা ফাংশন দিয়ে ইভেনচুয়ালি কল করে, এটাকে ইনডাইরেক্ট রিকারশন আমরা বলতে পারি। জাস্ট এই হচ্ছে বেসিক আইডিয়া। আর বেস কেস না থাকলে সেটা কিন্তু আমাদের ইনফাইনাইট রিকারশনে চলে যাবে। এরকম একটা প্রশ্ন দেখাবো যেখানে বেস কেস নেই, সেটা ইনফাইনাইট রিকারশনে কিন্তু চলে গেছে। যাই হোক, তো এই হচ্ছে কিছু ডাউট ছিল, এবার প্রশ্নে চলে আসি। তো প্রথম আমাদের পয়েন্টার বেস প্রশ্নে কি দিয়েছে, ফার্স্ট প্রশ্ন যেখানে এক্স এর ভ্যালু 10 দিয়েছে, বলো। স্যার বলছি ওই মাদ্রাসায় একটা এসলো না 100 এর ধরে যখন 100 তখন ওটা কি করে ক্যালকুলেট করব একটু তো 36টা দেখো, 37টা দেখো, আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, ওটা ওখানে ক্লিয়ার হয়ে যাবে। ওখানে এন এর ভ্যালু 100, ওখানে যে ফাংশনটা কি ছিল, ওখানে আমাদের কন্টিনিউয়াসলি ছিল যে এন প্লাস যে ফাংশন অফ এন -2 এইভাবে কমছিল। তার মানে প্রথমে হবে 100, তারপর হবে 98, তারপরে 96, এইভাবে কমতে কমতে থাকবে, গিয়ে জিরোতে যাবে, জিরোতে গেলে বন্ধ হয়ে যাবে। তো এটা কি সাম অফ অল ইভেন নাম্বার, সাম অফ অল ইভেন নাম্বারের ফর্মুলা কি n/2, এটা ফ্যাক্টোরিয়াল n+n/2 + 1, হ্যাঁ, এখানে হচ্ছে 50 ইন্টু তোমার 51, অ্যান্সার হবে 2550, ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার সাম অফ অল অড নাম্বার বললে কি হবে, n+1/2 হোল স্কোয়ার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরকমই প্রশ্নটা এসেছিল 100 + 98 + 90 করিয়েছি ওখানে, দেখো একবার গিয়ে বইটা 38-এ করিয়েছি, 38-এ আছে, এটা ভালো করে আমি ওখানে করিয়েছি, একবার দেখে নিও, ওটা ভালো করে ওখানে বুঝিয়ে দিয়েছি আমি, ক্লিয়ার হয়ে যাবে। এটাই বললাম, এটাই করতে হবে, সাম অফ অল ইভেন নাম্বারের প্রবলেম ছিল, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। যাই হোক, তো এখানে কি বলছি, এখানে প্রথমে বলেছি এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, সবসময় ছবি এঁকে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেখানে হচ্ছে ধরো না 2000 তার মেমোরি লোকেশন, আর এখানে স্টার অফ পি, মানে আমাদের একটা পয়েন্টার ভেরিয়েবল পি রয়েছে, তার মধ্যে আমি এক্স এর অ্যাড্রেস রেখে দিয়েছি, আর এরকম ধরো না কোনো একটি অ্যাড্রেস 3000 আছে। আমি এখানে পি কে 1 বাড়িয়েছি, পি কে বাড়ানো মানে 2000টা 2001 হয়ে যাবে, 2000 ছিল 1 বাড়ানো মানে 2001 হয়ে গেল। এখানে কিন্তু স্টার অফ পি করিনি, যদি করতাম স্টার অফ পি প্লাস প্লাস, তার মানে কিন্তু 10-এর জায়গায় আমার 11 হয়ে যেত, কথার কথা বলছি, চেঞ্জটা এখানে হতো, বাট এখানে আমি করেছি শুধু পি প্লাস প্লাস। তো পি প্লাস প্লাস করা মানে কি, জিনিসটা 1 বেড়ে গেল, অ্যাড্রেসে 1 বাড়লো, তাহলে অ্যাড্রেসে 1 বাড়লে লাভটা কি হবে, তাহলে তো কোনো ভ্যালু নেই ওখানে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আনডিফাইন্ড বিহেভিয়ার, হ্যাঁ, বা গার্বেজ ভ্যালু, প্রশ্ন যেরকম থাকবে আনডিফাইন্ড বিহেভিয়ার, গার্বেজ ভ্যালু, হ্যাঁ, নট আ ভ্যালু, এরকম যা থাকবে ওরকম কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো নেক্সট এখানে আরেকটা রিকারশন বেস প্রশ্ন আছে, যেখানে দেখো কি বলছে, যদি এন এর ভ্যালু <1 হয় রিটার্ন করবো, না হলে আমি রিকারসিভ কল করব, তারপর প্রিন্ট করব, তারপর রিকারসিভ কল ফের করবো, মানে দুটো রিকারসিভ কল দিয়েছে। তাহলে আমি ধরো এন এর ভ্যালু 3 নিয়ে যখন যাচ্ছি, যখন এফ এর ভ্যালু ধরে নাও 3 এখানে রয়েছে, 3টে রিকারসিভ কল হবে। প্রথমত এন এর ভ্যালু আমার প্রথমত না, তাহলে আমি একটা পার্ট আমি এন এর ভ্যালু <1 এর জন্য রাখছি, এটা ইনিশিয়ালি না, কোনো অসুবিধা নেই। তাহলে একটা রিকারশন কল এখানে হলো, এই ট্রি না ডিজাইন করলে এগুলো করা যাবে না, n-1 দিয়ে। তারপর আমাকে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে আমার এন এর ভ্যালু, তাহলে এখানে প্রিন্ট করে দাও, এখানে 3 কে প্রিন্ট করে দাও, তারপর আবার আমি n-1 দিয়ে রিকারসিভ কল করেছি, ঠিক আছে, হয়ে গেল। এত কমপ্লেক্স হয়তো নাও দিতে পারে, বাট আইডিয়াটা বলে দিলাম। তো এবার নেক্সট আমাদের গল্প কি হবে, আবার আমাকে এইটাকে ট্রেস ব্যাক করতে হবে। তো প্রথমে তো এখানে এন এর ভ্যালু <1 না, এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে আবার এখানে কি হবে, f(1) দিয়ে কল করছে, এখানেও আমার f(1) দিয়ে কল করবে, আর প্রিন্ট করবো আমি এখানে 2 কে, ঠিক আছে, হয়ে গেল। সেম এখানে আমাদের কি করব, f(2) দিয়ে কল করবে, যেহেতু এখানে একটা তো হবে না, যেহেতু আমাদের এন এর ভ্যালু করছে না, এখানে আমি কি প্রিন্ট করব, 2 প্রিন্ট করব, এখানে আমার কি হয়ে যাবে f(1) এখানে f(1) এখানে হবে, ঠিক আছে। সেম 1 এর গল্প তাই হবে, 1 এর গল্প তাই হয়ে যাবে, একটা তো ক্রস হবে, এটা বাদ দিয়ে দিলাম যে এর ভ্যালু <1 না। তো আমাদের আবার f(0) তে কল যাবে, 1 প্রিন্ট করব, আবার আমার f(0) তে কল যাবে, এখানেও তাই হবে, f(0) তে কল যাবে, 1 প্রিন্ট করব, আবার f(0) তে কল যাবে, সেম এখানেও 1 আছে, তাহলে একই হবে, f(0) তে কল যাবে,
1 প্রিন্ট করব, এফ অফ 0, এভাবে ট্রিটাকে ভালো করে ডিজাইন করতে হবে। লাস্টে আবার এখানে কি হবে, এফ অফ 0 কে কল করব, 1 প্রিন্ট হবে, আবার এখানে এফ অফ 0 কে কল করব, ঠিক আছে। এইভাবে ট্রিটা প্রথমে ডিজাইন করে নিলাম। এবার তারপরে তো এগুলোতে কিছু হবে না, রিটার্ন করে দেবে। এবার যখন দেখো এটা রিটার্ন করে, মানে এইসব জায়গায় আর কিছু হবে না এখান থেকে, মানে এখান থেকে রিটার্ন করা মানে কি, কোথায় যাব, যদি আমি যে কোনো একটা স্ট্যাক থেকে ভাবি যে এখান থেকে যখন আমার এন এর ভ্যালু লেস দেন 0 হয়ে, মানে লেস দেন 1 হয়ে যায়, তখন আমি কোথায় যাবে, রিটার্ন করবো, মানে একে রিটার্ন করবে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় রিটার্ন করবে, এও রিটার্ন করবে এই জায়গায়, ভালো কথা। এবার যখন এখানে রিটার্ন যখন চলে আসলো, দুটো থেকে যখন রিটার্ন আসলো, তার মানে 1টা প্রিন্ট হচ্ছে, তাহলে আমাদের এই অর্ডারে প্রিন্ট হবে। তাহলে এই অর্ডারের প্রিন্টিংটা তাহলে লেখা রয়েছে এই যে আমাদের 1 2 1 3 1 2 1, হ্যাঁ 3টা সবার লাস্টে হবে, 3টা মাঝখানে, যেখানে 1 দেখো আমি হাইলাইট করলে দেখতে পাবে এই সেটে এরকম ভাবে থাকো, এখানে 1 আসছে, এখানে 2 আসছে, এখানে 1 আসছে, হয়ে গেল। তারপরে 3, তারপরে আবার 1, আবার 2, আবার 1, যার যেরকম যে অর্ডারে প্রিন্টিং আছে সেইভাবে, মানে এখান থেকে আমি যদি ট্রেস ব্যাক করি এইভাবে গেল জিনিসটা, এইভাবে জিনিসটা উঠলো, এই একদম ওই ওয়ান কাইন্ড অফ ডিএফএস ট্রাভার্সেলের মতো জিনিসটা প্রিন্ট হয়ে গেল। তো যত পর্যন্ত ট্রিটা খুলে না আঁকবো তত পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ আমি এটা বলবো, হয়তো যা প্রশ্ন দেবে সেটা সিঙ্গেল রিকারশন, যখনই দুটো রিকারশন কল দিয়ে দেবে তখনই ট্রি অনেক কমপ্লেক্স হয়ে যাবে, হয়তো এরকম প্রশ্ন হয়তো না দেওয়ার চান্স অনেকটা বেশি, কেন অনেকটা বড় ট্রি ডিজাইন না করলে এগুলো করা যাবে না কখনো। সিঙ্গেল রিকারসিভ কল দিয়ে কিছু প্রশ্ন আছে সেগুলো মোটামুটি আসার চান্স আছে। তাই নেক্সট প্রশ্ন হয়ে যায় একটা সি প্লাস প্লাস এর প্রশ্ন রয়েছে, যেখানে একটা ক্লাস অ্যানিমেল রয়েছে, তার মধ্যে একটা পাবলিক মেথড আছে ভয়েড সাউন্ড বলে, যেখানে আমাদের প্রিন্ট করা আছে অ্যানিমেল সাউন্ড প্রিন্ট করেছে, ভালো কথা। আরেকটা ক্লাস আছে ডগ বলে, সে কিনা অ্যানিমেলকে ইনহেরিট করেছে, পাবলিক মোডে ইনহেরিট করেছে, এবং সেখানেও পাবলিকে গিয়ে সে একই ফাংশন, দেখো এখানেও একটা ফাংশন রয়েছে একই সেম সিগনেচারে সাউন্ড বলে, এখানেও একটা ফাংশন রয়েছে একই সিগনেচারে। সিগনেচার কথাটার মানে কি, তার রিটার্ন টাইপ, তার নেম আর নাম্বার অফ প্যারামিটার যদি সিমিলার থাকে, যখন এরকম দুটো ফাংশনের সিগনেচার যখন এক হয়ে যায় তখন তাকে বলা হয় মেথড ওভার রাইডিং বলা হয়, ওভারলোডিং না কিন্তু ওভার রাইডিং বলা হয়। এরকম একটা প্রশ্ন কিন্তু মাদ্রাসাও এসেছিল। ভালো কথা, প্রশ্নটা এরকম দিয়েছে, তো এখানে প্রশ্ন করতে কি হবে সেরকম কোনো আমি অপশন, এখানে প্রশ্নটা পুরো আনডিফাইন আনক্লিয়ার ছিল, বাট তাও যদি মোটামুটি একটা আইডিয়া এখানে দেখাই, যদি আমরা অ্যানিমেল সবসময় আমরা কি করি, আমাদের যে ক্লাস ছিল হচ্ছে অ্যানিমেল, তার কিন্তু আমাদের ডগ, আমাদের তার মানে পেরেন্ট ক্লাস ছিল হচ্ছে অ্যানিমেল, আর ডগ হচ্ছে তার চাইল্ড ক্লাস ছিল। যদি আমরা অ্যানিমেলসের যদি অবজেক্ট বানাই আর যদি সাউন্ড ফাংশনে কল করি, তাহলে আমাদের অ্যানিমেলসটারই যে আমাদের ফাংশন কল হবে। যদি আমরা ডগের যদি আমরা অবজেক্ট বানাই আর ডগের সাউন্ড ফাংশনকে যদি সেই অবজেক্ট দিয়ে যদি সাউন্ডকে কল করি, তাহলে কিন্তু আমাদের যে ডগেরই যে সাউন্ড ফাংশনটা কিন্তু আমার কল হবে। মানে এইটুকু বুঝলাম, যার অবজেক্ট বানাবো আর সাউন্ড যেরকম দুটোতেই আছে, এখানেও সাউন্ড ফাংশন রয়েছে, এখানেও সাউন্ড ফাংশন রয়েছে, যার অবজেক্ট বানাবো তার এই জিনিসটা কল হয়ে যাবে। এটা তো প্রথম দিকটা বুঝে গেলাম। এবার ধরো না এরকম একটা গল্প দেখালাম যেখানে আমরা অ্যানিমেলসের আর অবজেক্ট বানাইনি, এবার আমি একটা বেস ক্লাসের পয়েন্টার বানিয়েছি, এটাকে বলা হয় বেস ক্লাস পয়েন্টার। অ্যানিমেল হচ্ছে বেস বা পেরেন্ট ক্লাস, তার পয়েন্টার বানিয়েছি, আর হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্ট বানিয়েছি। এবার কি করেছি, বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্টের রেফারেন্স দিয়ে দিয়েছি। এবার যদি আমি সেই বেস ক্লাস পয়েন্টার দিয়ে যদি এই ফাংশনটা কল করি, তাহলে কোন ফাংশনটা কল হবে, এটাকে বলে উইদাউট ভার্চুয়াল। এই প্রশ্নটা এখানে ভার্চুয়াল আমাদের কিওয়ার্ড ব্যবহার করি না, পরবর্তীকালে ভার্চুয়াল কিওয়ার্ড নিয়ে অনেক কথা বলবো, তো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখান থেকে প্রশ্ন আসার চান্স প্রচন্ড বেশি আছে ভার্চুয়াল কিওয়ার্ড। সি প্লাস প্লাসে ধরে নাও প্রশ্ন যদি আসার জায়গা থেকে ভার্চুয়াল থেকেই আসবে, যদি ভালো লেভেল অফ প্রশ্ন দেয়। তো এবার গল্পটা কি হয়, ভার্চুয়াল কিওয়ার্ড কিন্তু একটা অনেক বড় গল্প এখানে প্লে করে। যদি ভার্চুয়াল কিওয়ার্ড না থাকে তাহলে যে কোনো বাইন্ডিং গুলো কম্পাইল টাইমে হয়ে যাবে। বাইন্ডিং কথাটা মানে কোন অবজেক্ট কোন ফাংশনের সঙ্গে যাবে, এটা কম্পাইলার ডিসিশনটা নেবে, এটাকে বলা হয় কম্পাইল টাইম বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং, বা এটাকে কম্পাইল টাইম পলিমরফিজমও বলতে পারি, যতগুলো রকম ভাষা সব রকম বলে দিলাম হয়ে যাবে। কেন এবার এটা কেন কম্পাইল টাইমে হচ্ছে, দেখো কখনো আমাদের এই যে অ্যাড্রেসটা কখনো রান না করতে পারলে আমরা কিন্তু জানতে পারবো না। অ্যাড্রেস সবসময় রান টাইমে জানতে পারি, রান না হলে প্রোগ্রাম রান না করলে আমরা র্যামে আসবে না, র্যামে না আসলে আমরা কিন্তু সেটার আমি অ্যাড্রেস পাবো না। তো সেই সূত্রে গেলে আমরা রান না করলে অ্যাড্রেস আসছে না, তাহলে কম্পাইলার দেখবে ও পিটা কিন্তু আমার কার্ড কোন টাইপের, বেস ক্লাস টাইপের, তাহলে এই কোন সাউন্ডকে কল করবে, বেস ক্লাসের সাউন্ডকে কল করে দেবে, তাহলে অ্যানিমেল সাউন্ড কল হয়ে যাবে। আর সেম জিনিসটা যদি ভার্চুয়াল থাকতো, ভার্চুয়াল কোথায় দেবো, আমি কিন্তু আমার যে পেরেন্ট ক্লাসের যে ফাংশনটার আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করব।
তখন যদি কিওয়ার্ডটা ইউজ করি তখন আমাদের কি বুঝবো, তখন কিন্তু কম্পাইলার সেই কাজটা করবে না। কম্পাইলার তখন এই গল্পটা সেম কোড যখন লিখবো তখন কিন্তু ও আমার পেরেন্টের কিন্তু সাউন্ডকে কল করবে না, চাইল্ডের কল করবে। কেন, এখানে রেফারেন্সটা কার আছে, এখানে এখানে পয়েন্টারের রেফারেন্সটা কার, পয়েন্টারের মধ্যে কার অ্যাড্রেস রেখেছো আমি কিন্তু দেখো ডগ মানে আমার চাইল্ড ক্লাসের অ্যাড্রেস রেখেছি, তাহলে আমার মধ্যে যার অ্যাড্রেস তার তো কল হওয়া উচিত, তার ফাংশন কল হওয়া উচিত, কিন্তু এখানে তা হয়নি। কেন, ভার্চুয়াল লিখিনি বলে কম্পাইলার তার টাইপটা দেখে বাইন্ড করে দিয়েছে। মানে এটা যেহেতু পয়েন্টারের টাইপটা হচ্ছে আমাদের বেস ক্লাস বা আমাদের পেরেন্টের, তাই জন্য বাইন্ডিংটা এইভাবে পসিবল হয়েছে। এটাকে বলা হয় কম্পাইল টাইম বাইন্ডিং বলা হয়, ঠিক আছে, স্ট্যাটিক বাইন্ডিং বলা হয়, বা এটাকে কম্পাইল টাইম পলিমরফিজমও বলা। আর সেম এটাকে তাহলে উল্টো হবে, এটাকে বলে ডাইনামিক বাইন্ডিং বলবো। হ্যাঁ, এটাকে রান টাইম বাইন্ডিংও বলতে পারি, বা একে আমরা রান টাইম পলিমরফিজমও বলতে পারি। তাহলে এখানে বড় বড় এক্সাম্পল, যখনই ভার্চুয়াল কিওয়ার্ডটা চলে আসবে, ভার্চুয়াল কিওয়ার্ডে কম্পাইলার কোনো কাজ করবে না, রান টাইমে গিয়ে সব ডিসিশন না হবে, যার অ্যাড্রেস তার ফাংশনকেই কল করা হবে। এইটার ভিত্তিতে কিন্তু বাকি যতগুলো সি প্লাস প্লাস এর প্রশ্ন কিন্তু সলভ হবে। এখানেও দেখো সেম একই গল্প, এখানে তো অর্ডার অফ এটা বলতে বলেছে, একটা ক্লাস বেস রয়েছে, তার মধ্যে একটা ভয়েড শো বলে একটা ফাংশন রয়েছে, সেরকম ক্লাস ডিরাইভ রয়েছে, যেটা সেখানেও একটা ভয়েড শো বলে ফাংশন রয়েছে। কোনো ভার্চুয়াল নেই কিন্তু, তাহলে কি হবে, ভার্চুয়াল না থাকলে এবার দেখো সেম গল্প, এরকম ধরনের প্রশ্ন আসবে। আমরা বেস ক্লাস পয়েন্টার বানিয়েছি আর ডিরাইভ ক্লাস অবজেক্ট বানিয়েছি, আর বেস ক্লাস পয়েন্টারের মধ্যে ডিরাইভ ক্লাসের অবজেক্টের রেফারেন্স রেখেছি। যদি আমি কল করি তাহলে কোনটা কল হবে, অবভিয়াসলি পয়েন্টারের টাইপ কি আছে, ভার্চুয়াল নেই, তাহলে পয়েন্টারের টাইপ হচ্ছে বেস ক্লাস, তাহলে অবজেক্ট এই ফাংশনটা কল হবে। অ্যান্সার কি হয়ে যাবে, বেস ক্লাস শো কিন্তু হয়ে যাবে। যদি এটাই ভার্চুয়াল থাকতো তাহলে কি হতো, ভার্চুয়াল কিওয়ার্ডটা যদি এই জায়গাটা লিখে দিতাম আমি, তাহলে কিন্তু তখন এইটা হতো, ডিরাইভ ক্লাস শো হয়ে যেত। একদম এইটুকু জিনিস মাথায় রাখলে মোর দ্যান এনাফ, আর কিছু গল্প নেই। এর আরেকটা সমস্যা এটা দিয়েই করেছি, দেখো একদম সেম, এখানে দুটো গল্প রেখেছি। এখানে এক একটা ক্লাসে দুটো করে ফাংশন আছে, একটা শো আছে একটা ডিসপ্লে আছে। এখানেও সেম দেখো, এখানেও শো আছে ডিসপ্লে আছে, আর সেই ইনহেরিটে কানেক্ট করা আছে, একটু ভ্যারাইটি চেঞ্জ করে দিয়েছি। এবার গল্পটা কি রেখেছি আমি, দেখো একটার মধ্যে আমার ভার্চুয়াল নেই, একটার মধ্যে ভার্চুয়াল আছে। এখানে আমার দুটোতেই ভার্চুয়াল নেই অবভিয়াসলি, একটা আমি সবসময় পেরেন্ট ক্লাসেই ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করি, হয়ে গেল। এবার দেখো গল্প কি, আমি একই গল্প রেখেছি, বেস ক্লাস পয়েন্টার ডিরাইভ ক্লাস অবজেক্ট, সেম আমি বেস ক্লাস পয়েন্টারের মধ্যে ডিরাইভ ক্লাস অবজেক্টের রেফারেন্সও রেখে দিয়েছি, একই ধাঁচের জিনিস। এবার আমি কল করেছি শো আর ডিসপ্লে। এবার আমার দুটো ফাংশন দুটো ক্লাসেই আছে, তো প্রথম এই লাইনটার জন্য কোনটা কল হবে, অবভিয়াসলি এখানে শোতে তো ভার্চুয়াল নেই একদম, তাহলে এইটা কল হয়ে গেল, তাহলে এইটা বেস ক্লাস পাবো। আর তারপরেরটার জন্য কি পাবো, আমি ডিরাইভ ক্লাস ডিসপ্লে ডিরাইভ, ব্যাস হয়ে গেল। এইভাবে কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু একদম হুবাহু চলে আসবে, একদম ডিটক চলে আসবে। হ্যাঁ, সেম আমরা এবার ডিস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের কথা বলবো। যেরকম একই গল্প রয়েছে, ক্লাস রয়েছে, বেশ ভালো কথা, সেখানে একটা কনস্ট্রাক্টর রেখেছি, বেস কনস্ট্রাক্টর, এবং আমরা ডিস্ট্রাক্টরকে ভার্চুয়াল করে দিয়েছি। এবার ডিস্ট্রাক্টর নর্মাল, সেটা ভার্চুয়াল হয়ে গেছে, ভালো কথা। সেম আমরা ডিরাইভ রয়েছে, সেই ডিরাইভটা কনস্ট্রাক্টর রেখেছি, এবং তার ডিরাইভের ডিস্ট্রাক্টরও নর্মাল রেখেছি। এবার সেম কি করলাম, একবার দেখো ভার্চুয়াল ক্লাস একইভাবে ওইভাবেও আমরা করতে পারি, অ্যাম্পারসেন্ট দিয়েও রাখতে পারি, বা ডাইরেক্ট কি করলাম, নিউ বলে একটা কিওয়ার্ড আছে সিতে বলে দিই, সি প্লাস প্লাসে, এটা দিয়ে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে পারি। দেখে ঘাবলা যা ব্যাপার রয়েছে, ডাইনামিক মেমোরি অ্যালোকেট যেরকম ক্যালক ম্যালক দিয়ে করি সিতে, আর সি প্লাসে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারি। তাহলে নিউ ডিরাইভ মানে কি, ডিরাইভ একটা অবজেক্ট তৈরি হলো, তার যে রেফারেন্সটা আমার পিটিআর এর মধ্যে আছে। এবার কি অর্ডারে এক্সিকিউশনটা হবে, যখনই আমরা এইটুকু জানি কনস্ট্রাক্টর কখন ইনভোক হয়, মানে কল কখন হয়, যখনই অবজেক্ট তৈরি হয়। তাহলে যখনই আমি ডিরাইভের অবজেক্ট তৈরি করে রেফারেন্সটা বেসের পয়েন্টারে রেখেছি, তখনই কিন্তু আমাদের কি হবে, আমাদের কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু ইনভোক হলো। কি অর্ডারে ইনভোক হবে সেটা ইম্পর্টেন্ট কথা। যখন এখান থেকে ডাক আসে, এখান থেকে যখন ডাক আসলো, তখন সবার উপরে কোথায় যাবে, দেখো আমাদের কিন্তু চাইল্ডের কাছে যাবে না, প্রথমে যাবে পেরেন্টের কাছে। তাহলে প্রথমে গেল পেরেন্টের গল্পে, ঠিক আছে। পেরেন্টের কনস্ট্রাক্টর প্রথমে দিয়ে আমাদের মেমোরি অ্যালোকেশন হলো, তারপর কোথায় আসবে, তারপর আসবে চাইল্ডের কাছে আসবে, মানে চাইল্ডের কনস্ট্রাক্টরে আসবে, চাইল্ডের মেমোরি অ্যালোকেট করবে। তারপর কোথায় যাবে, তারপর যাবে, এবার যেমন ডিস্ট্রাকশন করতে ডিলিট দিয়ে কিন্তু এই ফ্রি এর কাজটা, সিতে যে ফ্রি এর কাজটা, সেটা কিন্তু সি প্লাস প্লাস আমরা ডিলিট দিয়ে করতে পারি, মানে ডাইনামিক মেমোরিকে ডিলিশন করার জন্য। এবার ডিলিশন করতে গেলে আমরা ডিস্ট্রাক্টর কল হয়, এটা আমরা জানি। তো এবার কোথায় যাবে, প্রথমে আগে আমাদের চাইল্ড ক্লাসের ডিস্ট্রাকশন হবে, তারপর আমাদের বেস ক্লাসের ডিস্ট্রাকশন হবে। এই অর্ডারে কিন্তু আমাদের এক্সিকিউশন হলো। ডিরাইভ ডিস্ট্রাক্টর হলো আমাদের বেস। এবার কেন ডিরাইভ ডিস্ট্রাক্টর, এবার মনে প্রশ্ন, স্যার এখানে কেন বেস ডিস্ট্রাক্টরটাকে কল হলো না, কেন, যেহেতু আমি এখানে ভার্চুয়াল করে দিয়েছি বলে। হ্যাঁ,
ভার্চুয়াল কথাটা করে দিয়েছি বলে আমাদের কি দেখলো, আমাদের এই টাইপটা দেখলো, হ্যাঁ পয়েন্টারটা দেখলো না, কিন্তু পয়েন্টার ডিলিট করলাম তো টাইপটা রেফারেন্সটা কার আছে, অ্যাড্রেসটা কার আছে, আমাদের চাইল্ডের কাজ পুরো কমপ্লিট করলো, করে তারপরে কিন্তু ডিস্ট্রাকশনটা প্রথমে আমাদের দেখতে গেল। যদি নর্মাল হতো তাহলে কি হতো, তাহলে নর্মাল হলে আমাদের প্রজেক্টটা একটু উপরে নিয়ে যান দেখি একবার। হ্যাঁ এই যে বেস ভার্চুয়াল, ক্লাসটা কিরকম আছে? এই যে ভার্চুয়াল ভার্চুয়াল, করা আছে। হ্যাঁ না হলে কি হতো না আর যদি আমার এই ভার্চুয়ালটা করা বললাম। না থাকতো তাহলে আমার প্যারেন্টেরটা ডেস্ট্রাক্টর কল হতো, তারপরে একদম একদম এই যে বেস, এটা বেস কনস্ট্রাক্টর, ডিরাইভ কনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে আমাদের বেস ডিস্ট্রাক্টর, তারপরে হচ্ছে চাইল্ড ডিস্ট্রাক্টর, হ্যাঁ ডিরাইভ ডিস্ট্রাক্টর বলতে পারি। এই অর্ডারে হতো, যদি ভার্চুয়াল দেওয়া আছে বলে জিনিসের মেথডটা কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে গল্প। এরকম যদি কনস্ট্রাক্টর কি ভার্চুয়াল করা যায়? না, কনস্ট্রাক্টর ভার্চুয়াল হয় না। কনস্ট্রাক্টর যখন আমরা এই করি, হয় না, কনস্ট্রাক্টরে দুটো কথা বলে দেবো, কনস্ট্রাক্টর প্রাইভেটও হয় না, কনস্ট্রাক্টর আমাদের ইয়েও হয় না, কোনোভাবে আমাদের ভার্চুয়ালও হয় না। হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পদ, এগুলো এরকম ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি মকে আমি দিয়েছি, কনস্ট্রাক্টর প্রাইভেট হয় কিনা, হ্যাঁ কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কখনো প্রাইভেট হয় না, ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ এই হচ্ছে বেসিক। আরেকটা কথা, ইনহেরিট করতে গেলে কোন প্রপার্টি ইনহেরিট করা যায় না, প্রাইভেট প্রপার্টি ইনহেরিট করা যায় না। আর যদি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো মনে পড়ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট একটা প্রশ্ন আছে, এখানেও একটা ভার্চুয়ালের গল্প রয়েছে, C++, মানে একই ধাঁচের প্রশ্নগুলো পারেনি। ভার্চুয়াল ভয়েড শো রয়েছে, এই রয়েছে এখানে, ডিরাইভে রয়েছে, ভয়েড শো রয়েছে। এবার এখানে এই প্রশ্নটা একটা খুব সুন্দর প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। এখানে কি হয়েছে, দুটো আমরা ক্লাস রেখেছি আর এক একটার উপরে ইনহেরিট করা আছে, আর ভার্চুয়ালও কথা দেওয়া আছে, ভার্চুয়ালও দেওয়া রয়েছে, ভালো কথা। এবার দেখো ভালো করে, আমরা কিন্তু এখানে একটা ডিরাইভের অবজেক্ট বানিয়েছি, ডিরাইভ ক্লাসের অবজেক্ট ডি বানিয়েছি, এবং আমি প্রিন্ট নামক একটি ফাংশনের মধ্যে সেই ডিরাইভের অবজেক্টটাকে পাস করেছি। তার মানে এখান থেকে কোথায় যাবে, এখান থেকে আমার এই প্রিন্ট ফাংশন এটা তার এই প্যারামিটারের মধ্যে গেল। এখানে ভালো করে দেখো, এখানে এবার এখানে যে রেফারেন্সটা আসলো, মানে ডি তো একটা অবজেক্ট তৈরি হয়েছিল, তার একটা মেমোরি অ্যালোকেশন আছে, ধরে নাও 2000 অবভিয়াসলি। তো এবার গল্পটা কি হলো, এই যে 2000 যে গল্পটা, মেমোরিটা, এই মেমোরিটা কিন্তু অ্যাজ আ পাস বাই ভ্যালুতে পাস হয়েছে, এখানে কোনো আমি স্টার দিইনি, তাহলে মেমোরি যায়নি, বাই ভ্যালু পাস হয়েছে, হয়ে কোথায় বসেছে, এই ওবিজের মধ্যে বসছে, এটা টেম্পোরারি অবজেক্টের একটা ভেরিয়েবলের নাম ধরো, যেটা টাইপ কি আছে, বেস। এবার প্রশ্ন হচ্ছে, আমি যখন ওবিজে দিয়ে যখন কল করব, তখন কোন শোটা কল হবে, আমার পেরেন্টের শো কল হবে না আমার ডিরাইভের শো কল হবে? বড় প্রশ্ন, ভেবে একটু দেখো, বলো তো কি, তো কোন কোটা সলভ হতে পারে। আমাদের অবজেক্টটা ছিল হচ্ছে ডিরাইভ ক্লাসের, যখন আমি অবজেক্টটা পাঠালাম অ্যাজ আ প্যারামিটার, বসলো কোথায়, বেস ক্লাসের রেফারেন্স পেয়ে গেছে। এবার মনে মনে ভাববে, স্যার বেস ক্লাসের রেফারেন্স হলো ভার্চুয়াল দেওয়া রয়েছে তো স্যার, হ্যাঁ ভার্চুয়াল কিওয়ার্ডটা আছে, মানে এটা কম্পাইল টাইমে হবে না রান টাইমে হবে, তাহলে তো অবভিয়াসলি আমাদের কোনটা হবে, তা আমাদের তো এটাই হওয়া উচিত, হ্যাঁ আমাদের ডিরাইভের শোটাই কল হবে। এটাই এখানেই ভুল হয়ে যাবে। এখানে একটা কনসেপ্ট আছে, এটাকে বলে অবজেক্ট স্লাইসিং বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা, কি বলা হয়, অবজেক্ট স্লাইসিং। এবং ওইটা হবে, হ্যাঁ ওটাও কেন হবে সেটাও আমরা দেখবো। অবজেক্ট স্লাইসিং কি বলে, যখনই আমরা একটা অবজেক্ট পাঠাই, যে এটা টাইপ কি, এটা ডিরাইভ টাইপ, আসলো কোথায়, বেস টাইপ, কিন্তু যখনই বেস টাইপে বসলো, অবজেক্টের যে ডিরাইভ টাইপটা ছিল ওটাকে স্লাইস করে ভেঙে দেওয়া হলো, ওটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এই যে গল্পটা এখানে ভালো করে দেখো, ফাংশন পয়েন্টার বেস টেক অ্যাজ আ বেস ক্লাস অবজেক্ট বাই ভ্যালুতে গেছে, এটাকে বলা হয় অবজেক্ট স্লাইসিং, যেখানে বেস পার্ট অফ দ্য ডিরাইভ কপি ইনটু দ্য অবজেক্ট, আর ডিরাইভ পার্টটা স্লাইস অফ হয়ে গেল, মানে ওর যে পার্ট ডিরাইভের যে ব্যাপারটাকে স্লাইস করে বার করে দিল, এখন ওর টাইপটা হয়ে গেল বেস। তাহলে কল করলে কি হবে, আমাদের কিন্তু বেসের শোটা কল হবে। যদি এই জিনিসটাই ডিরাইভের কোথায় হতো, যদি আমরা এখানে রেফারেন্সটা পাঠাতাম, এখানে সব থেকে বড় জিনিস কিন্তু এখানে যে এই যে আমরা যখন অবজেক্টের মেমোরি বাট পাঠাচ্ছি কিন্তু বাই ভ্যালু রেসপেক্টে, আমি যদি এখানে যদি অ্যাম্পারসেন্ট সাইনটা দিতাম, হ্যাঁ অ্যাম্পারসেন্ট ডি লিখতাম, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে গল্প পাল্টে যেত। এই যে দেখো তলায় লেখা আছে, যদি আমি এখানে অ্যাম্পারসেন্ট ওবিজে লিখে দিতাম, তাহলে ওখানে অ্যাড্রেসটা পেতাম আমি ওখানে, হ্যাঁ তখন কিন্তু আর সমস্যায় পড়তাম না। মানে এই জায়গাটা অ্যাম্পারসেন্ট না, এই জায়গাটা ডি না, এই জায়গাটা অ্যাম্পারসেন্ট যদি দিতাম, তখন তাহলে এটাকে বলা হতো কল পাস বাই রেফারেন্সে বলে দিতাম, তখন গল্পটা কিন্তু পাল্টে যেত, তখন কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু পুরোটা পাল্টে, তখন কিন্তু আমাদের ডিরাইভ ক্লাসের শোটা কল হতো। এখান থেকে দুটো জিনিস মাথায় রাখবি, এরকম ধরনের যখন প্রশ্ন দেবে, যদি দেখো এই জিনিসটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড বলে, যদি দেখো এই জায়গাটায় কোনো রকম অ্যাম্পারসেন্ট সাইন নেই, হ্যাঁ
আর যদি বাকি এরকম ডিরাইভকে কল করে যেরকম গল্প রয়েছে আর ভার্চুয়ালও দেওয়া রয়েছে, হ্যাঁ এখানে ভার্চুয়ালে কোনো কাজই দাঁড়ালো না। এখানে এখানে যদি তুমি অ্যাম্পারসেন্ট না দাও, অ্যাড্রেস না হয়, ভার্চুয়ালের কাজই হবে না। এটা ডাইরেক্ট তোমার অবজেক্ট স্লাইসিং হয়ে যাবে। অবজেক্ট স্লাইস হয়ে তোমার যেটা টাইপ রিসেন্ট টাইপ ধরে নেবে। যদি এখানে অ্যাম্পারসেন্ট দিতাম তাহলে কিন্তু স্লাইস হতে পারতো না, কারণ কি অ্যাড্রেসটা ধরতো। কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট সবসময় পাস হয় কল বাই রেফারেন্সে পাস হয়, কিন্তু যেহেতু এখানে অ্যাম্পারসেন্ট ধরিনি তাহলে এখানে ভ্যালুটা মানে রেফারেন্সটা পাচ্ছে না কোনোভাবে। এটাই প্রশ্নটা সব থেকে বড় গ্লিচ প্রশ্ন ওটা। হ্যাঁ এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা প্রশ্ন দেখালাম, ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট এবার কিছু পয়েন্টার বেস প্রশ্ন। এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পয়েন্টার কিভাবে কি করব সেটা একটা আইডিয়া একটু দিয়ে দিই। দেখো প্রথম প্রশ্নটা কি করে ভেঙে ভেঙে দেখবো। প্রথমে পি কোথায়, এটা তো অ্যারে আছে, তাহলে পি আমাদের স্টার্টিং এখানে দাঁড়িয়ে আছে। প্রথমে এই এক্সপ্রেশনটা সলভ করার জন্য কি করবো, প্রথমে ভেতরটা দেখবো। এটা মানে লোকালি আমরা বাড়ছি। পি দাঁড়িয়েছিল এখানে 0 1 2 3 4, 0 দাঁড়িয়েছিল 3 ঘর এগাবে, মানে 3 ঘর এগোনো মানে এই 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে পি এখন দাঁড়িয়ে আছে এখানে। তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে 4, তাহলে 4 লেখো প্লাস। আর পি এর এটা কিন্তু আমি নর্মাল প্লাস করে বুঝলাম, পি কিন্তু এগায়নি, পি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পি একটা জায়গায়, মানে আমি বললাম যে পি এর সঙ্গে 3 যোগ করলে এখানে গিয়ে পৌঁছাবো, বাট পি দাঁড়িয়েছে এক জায়গায়। তাহলে 1 + 4 কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে জিনিসটা। এটার মানে কিন্তু আপডেট হলো না, আমি লিখিনি কিন্তু পি = p+3 লিখিনি, কিন্তু আমি জাস্ট লিখেছি p+3। তার মানে কি পি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে 3 ঘর এগালে কি হতো, তাহলে তার ভ্যালুটা নিলাম। তার সাথে সাথে পি তো দাঁড়িয়ে আছে, যেগুলো একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে পি এর কোথায় দাঁড়িয়ে আছে সেটা তার কিন্তু ভ্যালুটা নিলাম, নিয়ে যোগ করলে কি পেলাম 5 পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে জিনিসটা করতে হবে। নেক্সট এখানে রয়েছে এই অ্যাড্রেস অ্যারে দেওয়া রয়েছে। আমরা কি করেছি, প্রথমে যে পি পয়েন্টারটা ARR +2, ARR সবসময় করে থাকে স্টার্টিং এ ARR থাকে, এটুকু ক্লিয়ার। তার থেকে 2 ঘর বেড়ালে এখানে পি দাঁড়িয়ে রয়েছে। এবার তখন কি করলাম, স্টার অফ পি প্লাস স্টার অফ পি -1। তো স্টার অফ পি মানে এখানে পেয়ে যাচ্ছি 6, ভালো কথা। আর পি মাইনাস মানে 1 ঘর পেছনে কে আছে, ঠিক 1 ঘর পেছনে 4 আছে, তাহলে 4 + 6 + 4 কি হয়ে গেল, 10 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এগুলো ইজি ইজি প্রশ্ন, খুব চাপের বিষয় নেই। বলো। স্যার বলছি এখানে ইনডেক্স ভ্যালু দেখছে নাকি ভেতরের ভ্যালুটাকে দেখছে? ইনডেক্স ভ্যালু দেখছি, ভেতর ভ্যালু কেন দেখতে যাবো। এই যে দেখো, দেখে নাও এইভাবে দেখো, এই হচ্ছে ধরো না 4টে রয়েছে, ইনডেক্স দেখবে 0 1 2, কিছু ভ্যালু দেখারই দরকার নেই, দেখো না শুধু লাফালাফি করবে আর কিচ্ছু ব্যাপার না। দেখো ARR এখানে দাঁড়িয়ে আছে, ভালো কথা। তো প্রথমে লাইনটা কি ছিল, পি পি স্টার পি মানে একটা পয়েন্টার ভেরিয়েবল, ARR +2, ARR স্টার্টিংকে ধরে রেখেছে, ধরো না এটাকে ধরে রেখে 2000। তো +2 করা মানে কি, মানে ARR যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে 2 ঘর এগিয়ে যাও। 2 ঘর এগিয়ে মানে এই ঘরটা, এখানে কি আছে, পি আছে, ভালো কথা। পি এর কারেন্ট ইন্ডেক্স নিচ্ছি, এই স্টার অফ পি মানে কি, পি কোথায় দাঁড়িয়ে আছে 6তে, তাহলে 6টা নিলাম, ভালো কথা। এবার পি থেকে 1 ঘর এগিয়ে কে আছে, পি -1 মানে পি থেকে 1 ঘর এগিয়ে কে আছে, 4 আছে, তাহলে 6 + 4 কি হলো, 10 হয়ে গেল। আমাকে তো কোথাও এখানে ইন্ডেক্স দেখতে হবে না, অ্যাড্রেস দেখতে হবে না, আমি শুধু আগানা পেছনে করছি, যেখানে আমি শুধু বুঝছি এখানে দাঁড়িয়ে আছে, এখানে যাবো। অ্যানসার 20 হবে, আর এটা দেখতে হবে, করে করে দেখি, না দেখলে আমি করলাম ওই জন্য জিজ্ঞাসা হ্যাঁ করছি। আমি দেখছি, হ্যাঁ 20 আছে, হ্যাঁ 20 আছে। এটাও সোজা, এটাও কিভাবে করবো দেখো, চলে আসি। তো এখানে কিন্তু পি কিন্তু নিজের জায়গা চেঞ্জ করবে, এটা কিন্তু বড় কথা। p++ মানেই কিন্তু, আর অ্যাকচুয়ালি না এই জিনিসগুলো একটু বলে দিই, এটা একটা বড় গ্লিচ আছে। তো এরকম ধরনের প্রশ্নে যদি অপশানে হ্যাঁ এরকম যেখানে আমাদের পয়েন্টারের বাড়ছে কমছে একই ভেরিয়েবলের উপর, তখন কিন্তু আমরা আনডিফাইন্ড বিহেভিয়ার যদি থাকে কখনো প্রশ্নে, ওটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে। হ্যাঁ আমরা বাই লজিক্যাল কিন্তু হ্যাঁ 20 অ্যান্সার, এটা নিয়ে বিকল্প নেই, বাট এই জিনিসটাই যখন আমরা ডিফারেন্ট কম্পাইলারে চালাবো ডিফারেন্ট অ্যান্সার পাবো, এরকম না যে সবসময় একই পাবো, এরকম ধরনের প্রশ্ন। কেন কি গল্পটা কি হয়, এটা ডিফারেন্ট কম্পাইলার ডিফারেন্ট ওয়ে অফ করে, কেউ লেফট টু রাইট করে, কেউ রাইট টু লেফট করে, এই সমস্যাগুলো কিন্তু হয়ে যায়। বলে যদি অপশানে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি আনডিফাইন্ড বিহেভিয়ার থাকে তাহলে সেটাকেই কিন্তু ফার্স্ট আমরা চয়েসে রাখবো, যাই হোক। আর না হলে যেটা নর্মাল অ্যান্সার সেটা করে দেবো। চলে আসি 5 10 15 20, যেটা ইন জেনারেল ঠিকই বলেছো, এটা নিয়ে কোনো বিকল্প নেই। 15 20 0 1 2 3। তো পি ইনিশিয়ালি হচ্ছে স্টার্টিং এ দাঁড়িয়ে আছে ARR, ভালো কথা, এখানে এই দাঁড়িয়ে আছে। তো পি স্টার অফ p++, হ্যাঁ প্রথমে গল্পটা কি, স্টার ব্র্যাকেটে p++, তার মানে হচ্ছে পি এর কারেন্ট ভ্যালু ধরবো, তারপর পি 1 বাড়বে, হ্যাঁ স্টার অফ p++, এটা টোটাল ব্র্যাকেটটা রয়েছে। তো স্টার প্রথমে আমাদের তাহলে ভ্যালুটা কি হবে, পি 5-এ আছে, তাহলে 5টা প্রথমে নিলাম, ভালো কথা। তারপর পি 1 বেড়ে কোথায় যাবে, পি 1 বেড়ে এখান থেকে এখানে চলে গেল,
ভালো কথা। তারপর আবার কি আছে, এই পোর্শনটা দেখো, প্রথমে পি 1 বাড়বে, তারপর তার ভ্যালুটা নেব, তাহলে এক বেড়ে চলে গেল, এখানে একই গল্প, তাহলে ভ্যালুটা নিলাম 15, তাহলে 5 আর 15 যোগ ফলে কি হয়, 20 হয়ে যায়। সেটাই অ্যান্সার, ঠিকই আছে, এইভাবেই করতে হবে, তাহলে বুঝতে পারছো তো মুক্ত, এইভাবে জিনিসগুলো করতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, এটা একটা থিওরি টাইপ প্রশ্ন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন কপি এলিমেন্ট অফ ওয়ান অ্যারে টু অ্যানাদার। একটা অ্যারে থেকে একটা অ্যারে করার জন্য আমাদের যে ফাংশনটা আছে মেমোরি সিপিইউ মুখস্থ রাখতে হবে, প্রশ্নটা এখান থেকে এসেছিল। স্ট্রিং কপি, অ্যারে কপি বলে কোনো ফাংশন হয় না, না কোনো ব্যাপার না। মেমোরি কপির মধ্যে ডেস্টিনেশন, সোর্স আর কত বাইট অ্যালোকেট, মানে কত বাইট কপি করবো যদি প্রোভাইড করি, এটা কিন্তু কপি করে দেয়। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে মেমোরি কপি, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, এটা আলাদা করে কিছু বিকল্প ব্যাপার নেই। নেক্সট আমাদের যে কোডটা দিয়েছে, একটা অ্যারে দিয়ে দিয়েছে, সেখানে আমাকে বলেছে প্রিন্ট করতে বলেছে স্টার ARR +1, তো ARR তো স্টার্টিং এ দাঁড়িয়ে থাকে, ARR +1 মানে সেকেন্ডেরটা, তাহলে 20 অ্যান্সার হয়ে যাবে, বি হচ্ছে 20, ঠিক আছে, সোজা প্রশ্ন দিয়েছে। নেক্সট হচ্ছে আমাদের বলছে আমাদের রাইট শিফট লেফট শিফটের থেকে প্রশ্ন দিতে পারে, লেফট শিফটের প্রশ্ন, মানে 4 কে আমরা 8 বিটে ডবল হবে, 4 কে আমরা 8 বিটে রেখে দিয়েছি, লেফট মানে এদিক দিয়ে 1 0 বার করে দাও, লাস্টে 1 0 ঢুকিয়ে দাও, ব্যাস, একটা জিরো, এক দেওয়া মানে একটা জিরো বেরাবে, একটা জিরো ঢুকবে, তাহলে কি হয়ে গেল, 8 হয়ে গেল, এটা করে দেখো, এটা হচ্ছে 1 2 4 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8, অ্যান্সার হচ্ছে 8, ঠিক আছে। সেম রাইট শিফট হলে কি হচ্ছে, বেসিক কনসেপ্ট হচ্ছে লেফট শিফট করলে 2 দিয়ে ভাগ করে এই গুণ করে দেবো, রাইট শিফট করলে 2 দিয়ে ভাগ করে দেবো, এটা একটা প্রশ্ন তাহলে দিয়েছে, তো হয়ে যাবে স্যার। এটা একটা প্রশ্ন দিয়েছে 2039 এর যে পার্টটা বেরালো তার লাস্ট প্রশ্নতে আছে, মাদ্রাসায় দিয়েছে যে আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করি, শিফটিং অপারেশন দিয়ে করি, শিফটিং অপারেশন করি মাল্টিপ্লিকেশন দিয়ে, মাল্টিপ্লিকেশন করি শিফটিং হবে, এটা ভাইস ভার্সা কনসেপ্ট ট্রু, মাদ্রাসার একটা প্রশ্ন আছে, যাই হোক, এরকম ধরনের ইজি প্রশ্ন দিতে পারে। এবার এখন নেক্সট প্রশ্নে চলে আসলাম, এরকম 2 2 4 6 8, আমরা কি করেছি, প্রথমে আমাদের পি দাঁড়িয়ে আছে, পি আমাদের এই 6 দাঁড়িয়ে আছে, ভালো কথা, প্রথমে আমি 6 নেবো, আর এখানে তার এটা তো একই, এটা মানে ডবল কপি হয়ে গেছে, 10ই অ্যান্সার হবে, ডবল কপি হয়ে গেছিল আগের কোশ্চেনটা, যাই হোক, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, কি বলেছে, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 10, আমি প্রথমে পি এর মধ্যে এক্স এর অ্যাড্রেস নিলাম, ওয়াই এর মধ্যে পি কিউ এর মধ্যে ওয়াই এর অ্যাড্রেস নিয়েছি, এবার আমি চেক করছি যদি পি এর ভ্যালু, পি এর যে অ্যাড্রেসটা যদি বড় হয় ওয়াই এর থেকে, তাহলে আমি হয় পি এর ভ্যালুটা প্রিন্ট করবো, নাহলে কিউ এর ভ্যালু। তো প্রথমত আগে বলো এই কোডটা থেকে কোনোভাবে কি বোঝা যাবে, একদম এখানে যে অপশন ছিল, একদম, তাহলে এটা কোডের উপর ডিপেন্ড হয় না, এটার জন্য অ্যান্সার হবে অ্যাড্রেসের উপর ডিপেন্ড করবে, কারণ অ্যাড্রেস এখানে দেওয়া নেই, তাই জন্য অ্যাড্রেস না দেওয়া থাকলে তাহলে কোনোভাবে আমরা বুঝতে পারবো না, অ্যান্সার হবে ডিপেন্ড আপন দ্য অ্যাড্রেস, এটা অপশনটা লিখিনি এখানে, অপশনে ছিল ডিপেন্ড অন দ্য অ্যাড্রেস অফ XY, এটা যে সিতে অপশনটা ছিল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা যে ফাংশন পয়েন্টারের প্রশ্ন দিয়েছে, ফাংশন বেস পয়েন্টার, যেখানে আমরা ফাংশন পয়েন্টার বলবো না, মানে ফাংশন, একটা ফাংশন যে কিনা একটা পয়েন্টারকে নিচ্ছে, তাহলে গল্প কি আছে দেখো, তো এখানে এক্স রয়েছে 5, এখানে স্টার অফ পি হচ্ছে অ্যাম্পারসেন্ট এক্স, মানে এক্স এর অ্যাড্রেসটা আমাদের পিতে আছে, আমরা কি করেছি ভালো করে দেখো, এই যে ফাংশনটা কল করেছি, এখানে আমি পি এর অ্যাড্রেস পাঠিয়ে, তার মানে গল্পটা এইভাবে ভাবো, এক্স হচ্ছে এর মধ্যে 5 ছিল, যার অ্যাড্রেস ধরে নাও 1000, পি এর মধ্যে আমাদের 1000 ছিল, যার অ্যাড্রেস হচ্ছে 2000, আমি কি করেছি পি এর অ্যাড্রেসটা পাঠিয়েছি, সেটা কিউতে বসেছে, তাহলে কিউ এর মধ্যে এখন কি আছে, পি এর অ্যাড্রেস মানে 2000 আছে, এটা ধরো না 3000 আছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। এবার আমি কি ডবল স্টার, তাহলে এটা এর কিউটা কি হলো, পয়েন্টার অফ পয়েন্টার হয়ে গেল, কিউটা কি ভেরিয়েবল, পয়েন্টার অফ পয়েন্টার হয়ে গেল, তাহলে ডবল স্টার অফ পি করে মানে কি, আমি তাহলে অ্যাকচুয়ালি সেই এক্স এর মধ্যে 20 রাখছি আপডেট করে, তাহলে অ্যান্সার এক্স প্রিন্ট করলে কি পাবো, এখানে 20 পেয়ে যাবো। স্যার ওটা কি কিউ হতো, পি প্রিন্ট হয়ে গেছে কোথায়, ওই যে ইন স্টার, এটা না, এই তো প্রথমটা, না এটা কিউ না, এটা পি, এটা পি হতো, মানে পিতেই, মানে দুটো আলাদা আলাদা, মানে ভেরিয়েবল তো আলাদা, মানে নামটা একই রেখেছি, হ্যাঁ অবভিয়াসলি ওটা তো নাম এক রাখলে আলাদাই হবে, তাহলে এখানে হবে অনেকটা, হ্যাঁ এটা অসুবিধা নেই, তাই ওটা পি হোক কি হোক যাই হোক, মানে গল্পটা এরকম, মানে পয়েন্টার অফ পয়েন্টারের গল্প, যাই হোক, হ্যাঁ বলছে হোয়াট হ্যাপেন ইফ ফ্রি ইজ কল্ড টুয়াইস দ্য সেম পয়েন্ট, একই পয়েন্টার ছিল, দুবার আমি ফ্রি ফাংশন কল করেছি, একবার ফ্রি করলাম আবার ফ্রি করেছি, ধরেন এরকম গল্প করেছি, এটা আনডিফাইন্ড বিহেভিয়ার হবে, হ্যাঁ সবসময় দেখবে বি হচ্ছে আনডিফাইন্ড, অ্যাকচুয়াল অ্যান্সার হবে বি হচ্ছে আনডিফাইন্ড বিহেভিয়ার, যদি একবার ফ্রি কল করি তাহলে কি হবে, একবার ডিঅ্যালোকেট হয়ে যাবে, ডিঅ্যালোকেট হয়ে যাবে, দুবার হলে আনডিফাইন্ড। এবার এটা খুব সোজা প্রশ্ন আছে, এক্স এর মধ্যে এগুলো এরকম একে একে করলে খুব তাড়াতাড়ি হবে, এক্স এর মধ্যে 10 ধরে না 1000 রয়েছে, আর পি এর মধ্যে আমার রয়েছে স্টার অফ পি, যেখানে এক্স এর অ্যাড্রেস রয়েছে মানে 1000 রয়েছে, এটা 2000 ধরে নাও অ্যাড্রেস, আর কিউ হচ্ছে পয়েন্টার অফ পয়েন্টার, তাহলে এখানে ধরে নাও এটা রেখেছি আমি,
আর এর মধ্যে না 3000। এই হচ্ছে স্ট্রাকচারটা। এবার আমি কিউ দিয়ে কল করেছি, তাহলে ডবল স্টার কিউ মানে কি, সেই তো আলটিমেটলি 10ই পাবো, অ্যান্সার কি হয়ে যাবে 10 হয়ে যাবে অপশানে। ঠিক আছে, ডবল স্টার কিউ মানে কি পয়েন্টার অফ পয়েন্টার, মানে এক ধাপ এখানে যাবে, এক ধাপ এখানে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10। বোঝা যাবে। এটা নেক্সট প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ পয়েন্টার ইন 64-বিট সিস্টেম। 64-বিট সিস্টেম হোক কি 32-বিট সিস্টেম হোক, সবসময় একটা পয়েন্টারের সাইজ সবসময় 8 বিটের হয়। আমি কিন্তু বলেছিলাম আমার যেটা স্ট্রিং টু পয়েন্টার বলে যেটা ভিডিও ছিল আমার, স্ট্রিং পয়েন্টার ক্যারেক্টার পয়েন্টার বলে, তখন আমি বলেছিলাম যে কোনো পয়েন্টারের সাইজ সবসময় 8 বাইট হয়, 8 বাইট কিন্তু হয়, মাথায় রাখবে 8 বাইটে সবসময় একটা পয়েন্টার ভেরিয়েবলের সাইজ হয় 8 বাইট, এটা ফিক্স সি এর জন্য। ঠিক আছে, সিস্টেমের উপর ডিপেন্ড করে না, তাই তো? না 8 বাইটই হয় একদম, এটা করেও দেখেছি আচ্ছা। প্র্যাকটিক্যাল। যাই হোক, নেক্সট কি বলছে, একটা ম্যালক দিয়ে মেমরি অ্যালোকেট করেছো একটা সিঙ্গেল ইন্টিজার, তাহলে একটা এরকম ইন্টিজার জায়গা পেয়েছো যেখানে পি দিয়ে তার অ্যাড্রেসটা হোল্ড করা আছে কোনোভাবে, তার মধ্যে 42 রেখেছো, তারপর এটাকে ফ্রি করে দেওয়া মানে ডিঅ্যালোকেট হয়ে গেছে। তাহলে আমি যদি স্টার অফ পি করি কি পাবো, আনডিফাইন্ড বা গার্বেজ ভ্যালু পাবো। ফ্রি মানেই এখানে কিছু নেই, গার্বেজ ভ্যালু রয়েছে, ভুলভাল ভ্যালু রয়েছে, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু নেই। এই হচ্ছে ব্যাপার। নেক্সট বলছে উইচ ফাংশন ইউজ টু অ্যালোকেট মেমোরি ফ্রম আ অ্যারে ইনিশিয়ালাইজ টু 0। কোন ফাংশন আমরা ইউজ করি অ্যালোকেট করা মেমোরি অ্যারে থেকে এবং সেটা ইনিশিয়ালাইজ করি 0 দিয়ে। তাহলে অবভিয়াসলি আমরা মানে ডাইনামিকলি যখন মেমোরি অ্যালোকেট করি অ্যারের মেমোরি, সেটা আমরা ক্যালক দিয়ে করি, যেখানে তার ভ্যালু ইনিশিয়ালাইজ করি সবসময় 0 থাকে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ক্যালক। ক্যালক দিয়ে কোনো যদি মেমোরি অ্যালোকেট করি, যার অ্যারের ব্লক মেমোরি অ্যালোকেট করি, তার সবসময় ইনিশিয়ালাইজ যখন যেটা থাকে তখন কি থাকে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ থাকে। নেক্সট প্রশ্ন কি আছে, যেখানে একদম এই আনডিফাইনেড প্রশ্নগুলোই সব প্রবলেম হয়েছে। ম্যালক সাইজ অফ ইন্ট ইনটু 2, মানে দুটো আমি মেমোরি সাইজ অ্যালোকেট করেছি, হ্যাঁ, তারপরে স্টার পি দিয়ে আর পয়েন্ট করেছি, প্রথমে 10 তারপরে 20 আছে, তারপরে ফ্রি করে দেওয়া মানে কি, এখানে কিচ্ছু নেই আর, গার্বেজ ভ্যালু, অ্যান্সার কি হয়ে যাবে, আনডিফাইন্ড বিহেভিয়ার। বলেছে নেক্সট প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট রিয়ালক। কি অ্যালক, মানে রিয়ালকের জন্য কোনটা সব থেকে ঠিক, এরকম বলেছে। প্রথম অপশনটা বলেছিল ক্যান নট বি সিঙ্ক মেমোরি, অবভিয়াসলি ক্যান নট বি সিঙ্ক, এটা ভুল কথা, সিঙ্ক করানো যায়, কপি আর ডেটা টু আর নিউলি অ্যালোকেটেড, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু এটা ভুল, কপি করা যায় না, কিন্তু বলছে হুইচ অফ দ্য নট ট্রু বলেছে, ভালো করে দেখতে হবে কি প্রশ্নটা কি বলেছে, ইজ ট্রু কোনটা ঠিক, তাহলে এটা ঠিক কথা যে আমরা নিউলি অ্যালোকেটেড কপি করা যায়। আর সেম হচ্ছে রিটার্ন দ্য সেম পয়েন্টার ইন অল কেস, সবসময় তো করে না, সেম পয়েন্টার তো করে না, ডিফারেন্ট করতে পারে, বোথ এ বিটাও কাটা। অ্যান্সার কি হয়ে যাবে, কপি ডেটা টু আর নিউলি অ্যালোকেটেড মেমোরি, এটাই একমাত্র ট্রু কিন্তু এখানে। ঠিক আছে, বাকি সব ভুল আছে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার দিয়ে প্রশ্ন দিয়েছে, স্ট্রাকচার বানিয়েছে, তার মধ্যে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই রয়েছে, আর এইভাবে আমি স্ট্রাকচার এসে এক্স আর ওয়াই ভ্যালুগুলোকে অ্যাসাইন করলাম 10 20, 10 গেল এক্সে, 20 গেল ওয়াইতে। এবার আমি স্ট্রাকচার যে ভেরিয়েবল পি বানিয়েছো তার অ্যাড্রেসটা একটা স্ট্রাকচার টাইপের পয়েন্টার ভেরিয়েবলতে রাখলাম। আর সবসময় মাথায় রাখবে স্ট্রাকচারকে অ্যাক্সেস করার জন্য সবসময় অ্যারো সাইন ইউজ করবো। পয়েন্টার টু স্ট্রাকচার বলে একটা ভিডিও রয়েছে আমার, সেখান থেকে আরো ইনডেপথে কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেখানে আমাদের এই যে পিটিআর হচ্ছে আমাদের স্ট্রাকচার পয়েন্টার বলা হয়, তখন যখন কোনো একটি ভেরিয়েবল স্ট্রাকচারের যে মেম্বারগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা স্টার ইউজ করি, এটার মানে হচ্ছে আমি এই এক্সটাকে ইউজ করি যার মধ্যে 10 আছে, অ্যান্সার কি হয়ে যাবে 10 হয়ে যাবে। ইম্পর্টেন্ট কথা, যখনই আমরা স্ট্রাকচারের কোনো পয়েন্টার বানাই আর সেই পয়েন্টার দিয়ে যদি স্ট্রাকচারের কোনো মেম্বারকে অ্যাক্সেস করি, আমরা অ্যারো ইউজ করি, কিন্তু লিঙ্ক লিস্টও একই জিনিস আমরা কাজ করি। নেক্সট হচ্ছে একটা, এটা তো লিঙ্ক লিস্টেরই প্রশ্ন, পুরো একটা নোট বানানো হয়েছে ইন ডেটা, আর এখানে নোট স্টার, যে মানে এরকম দুটো নোট, যে এখানে ডেটা রাখবে, এখানে নেক্সট যে কিনা পরের নোটকে ধরে রাখবে, এই হচ্ছে গল্প। তাহলে প্রথমে ফার্স্ট নোটের মধ্যে 10 আর নাল, মানে এখানে আমার 10 আছে, এখানে নাল আছে, ভালো কথা। এবার আমি যদি একটা পয়েন্টার বানালাম নোটেরই পিটিআর, যেখানে আমি এই এন এর আমি অ্যাড্রেসটা স্টোর করলাম, আর ডেটা করলে মানে কি 10ই পাবো আমি, এনই অ্যান্সার হবে। স্টার্ট ডেটা মানে এখানে রয়েছে হচ্ছে 10 আর নাল, তুমি ডেটা পোর্শনটাকে অ্যাক্সেস করতে গেলে কি হবে, 10ই পাবো। তো সিম্পল এটা স্ট্রাকচার টু পয়েন্টারের প্রশ্ন এটা। নেক্সট একটা রিকার্সিভ প্রশ্ন রয়েছে, এখানে একটাই রিকারশন কল, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে ফান, ব্র্যাকেটে এখানে 3 দেওয়া রয়েছে, এন এর ভ্যালু 3 রয়েছে। তো প্রথমত তো এন এর ভ্যালু এখানে 0 না বলে এখানে এই পার্টে যাবে না, ভালো কথা। এবার প্রিন্ট করবো আমি, তাহলে দুটো কাজ আছে, একটা প্রিন্ট করা কাজ আছে, প্রিন্ট করলাম, তাহলে প্রিন্ট 3 করবো, তারপর আমাদের ফাংশন কল হবে রিকার্সিভ, যেখানে জাস্ট নর্মাল ফাংশন কল হচ্ছে 2 দিয়ে হলো। তো 2তে তো একটা পার্টে তো যাবে না, এখানে 2 প্রিন্ট হবে, আর এখানে কি হবে, আবার 1 দিয়ে কল হবে। ঠিক আছে, এখানে তো যাচ্ছে না, 1 প্রিন্ট হবে, আর এখানে এফ অফ 0তে কি হবে, রিটার্ন হয়ে যাবে এখান থেকে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো এই যে ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট করে দিচ্ছি, এখানে কিন্তু কোনো স্টোর করছি না স্ট্যাকে। তো এরকম ধরনের প্রশ্নগুলো কি, এটা টেল রিকারশনের প্রশ্ন কিন্তু, হ্যাঁ,
এখানে স্টোরিং এ কোনো ব্যাপার, ডাইরেক্ট প্রিন্টিং করে দিচ্ছে, মানে আমি ওপরে উঠবো না, কিন্তু এই জিরোর পর কিন্তু আর উপরে ওঠার জায়গা নেই। এইখানে যদি এই যে ইফ n ডবল ইকুয়ালস টু 0 রিটার্ন আছে, ঠিক আছে, তারপরে printf এর যে লাইনটা আছে না, ওটা যদি আমি ফান n - 1 এর পরে দিতাম তাহলে আমার 3 to 1 প্রিন্ট করতো, তো মানে উল্টো প্রিন্ট করতো, 1 to 3 প্রিন্ট করতো। 1 2 এটা আছে, তাহলে একটা প্রশ্ন আছে এরকম, এই যে এই যে এই যে একই প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ এটা 1 2 3 প্রিন্ট করবে, জাস্ট আমাকে গল্পটা চেঞ্জ হয়ে গেল। তখন এটা কিন্তু টেল রিকার্শনের প্রশ্ন হয়ে গেল। সেম দেখো এখানে যেই আমার 3 আছে, এদিকে যাবে না, এবার প্রিন্ট করবে না, ফাংশন কল হয়ে গেল। ফাংশন কল মানে চলে যাবে, ফাংশনে চলে যাবে। স্যার এটার মধ্যে কোনটা টেল রিকারশন বলে, প্রথমটা না এটা? এটা টেল, যেখানে কোনো আমাদের মানে আমাকে ঘুরে ওপরে যেখানে আর কোনো ওপরে যাওয়ার দরকার নেই। ঘুরে যেতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ঘুরে ওপরে যেতে হবে, কেন কি আমার এইটা এই যে জিনিসটা, এই যে 3টা আমার কিন্তু স্ট্যাকে রয়েছে এটা এখন। হ্যাঁ, এটা কাজ হয়নি তো, কল করে বেরিয়ে চলে এসেছি, কল করে বেরিয়ে মানে নিচের দিকে চলে এসেছি, মানে 3টা এটা আমার স্ট্যাকে ধরে আছে। এটা বুঝতে হবে কোনটা, এটা কোনটা টেল রিক, এটা কিন্তু নরমাল রিকারশন, এটা নরমাল এন মানে নরমাল রিকারশন, এটা কিন্তু টেল রিক, এখানে কিন্তু ওপরে যাবে না কখনো ঘুরে। হ্যাঁ, আরে আবার এখানে কি হবে, এখানে ক্রস হয়ে গেল, এখানে তোমার আবার তোমার f(1) এ কল হবে, আর এখানে তোমার 2টাকে অ্যাজ আ স্ট্যাকে স্টোর হয়ে যাচ্ছে। আবার সেখান থেকে আমার কি হবে, এখানে তো যাবে না, এখানে আমার f(0) তে কল আসবে, এখানে যে 1টা আছে সেটাও কিন্তু আমাদের স্ট্যাকে স্টোর হচ্ছে। এবার যে 0 থেকে যখন রিটার্ন করবো তখন 1 প্রিন্ট করব, তারপর 2, তারপর 3, যেখানেই আমাকে পরে ঘুরে ওপরে যেতে হবে তখনই ভাববে এটা কিন্তু আমার টেল রিকারশনের গল্প না, নর্মাল রিকারশন। রিকারশন এভাবেই কাজ করে, প্রথম যখন নামবো নিচে সব কাজ করবো, উপরে উঠবো যখন আমি, যখন মানে এই ঘুড়ি ওড়ানোর ব্যাপার, ঘুড়ি সুতো ছাড়ছি মানে ঘুড়ি উঠছে, সুতো গোটাচ্ছি মানে ঘুড়ি নামছে, এইভাবে জিনিসটাকে মাথায় রাখতে হবে। যে নিচে যখন নামবো তখন তার মানে হচ্ছে আমাদের নিচে নেমে বেরিয়ে গেলাম, তার মানে কোনো কিছু কাজ নেই, তার মানে ভাববো টেল রিকারশন, যেখানে আমাদের স্ট্যাকের কাজটা আমরা বন্ধ করছি, ওভারহেডটা বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। যাই নেক্সট প্রশ্ন চলে আসলাম, এটা একটা রিকারশন বেস প্রশ্ন আছে, যেখানে আমাদের এটা ফিবোনাকি সিরিজ প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, যেখানে এন এর ভ্যালু আমার 5 আছে, ভালো কথা, 0 হলে আমরা বেরিয়ে যাব। রিটার্ন করছি দুটো ভাবে, n প্লাস, হ্যাঁ না ফিবোনাকি না, নর্মালি প্রশ্ন আছে 5 প্লাস f(4), সিম্পল প্লাস হবে এটা। আবার এখানে এটাও টেল রিকারশনের প্রশ্ন, এবার এটাতে একটা বাস্কেটে বেরিয়ে গেল, আর এখানে কি হবে 4 প্লাস ফান অফ 3, তার মানে কি 5 4 3 2 1 যোগ হবে, অ্যান্সার কত হবে, 15 হয়ে যাবে। মানে সিম্পল সাম অফ আ ডিজিট করে নিলাম, 5 4 3 2 1 প্লাস করতে করতে যখন লেখা আছে প্রথমে 5 আর সাম 4 4, এখানে সব আমি লিখে দিয়েছি, এরকম করে নামবে, লাস্টে যখন 0 হবে এবার কাজটা শুরু হবে যোগ করা, 0 + 1 1, তারপর 2 + 1 3 করতে করতে আমাদের 5-এ গিয়ে কিন্তু 15-তে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সিম্পল প্রশ্ন রয়েছে, এগুলো কয়েকটা দেখেছি আমি। তারপরে যেটা প্রশ্ন রয়েছে যেখানে দুটো ফাংশন, এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, এটা প্রথমেও ছিল এখানেও ছিল, আগে যেটা করালাম এটা দুটো রিপিট প্রশ্ন হয়ে গেছে। যেটা এই ট্রিটা যেটা আঁকলাম, এই যে f(3) যেটা আঁকলাম, যেখানে তোমার একদিকে তোমার যাবে হচ্ছে 2 যাবে, কল যাবে, এখানে 3 প্রিন্ট হবে, আর এখানে f(2) কল যাবে। আবার এইভাবে যে ট্রিটা যেরকম ভাবে আঁকলাম, এই ট্রিটার একই প্রশ্ন 1 2 3 3 1 2 3 তাহলে আবার রয়েছে এরকম দুটো রিকারসিভ ফাংশন দিয়ে অত প্রশ্ন আসার জায়গা খুব কম। আর এটা হচ্ছে সেই ফিবোনাকি সিরিজের প্রশ্ন দিয়েছে, যেখানে আমাদের যদি আমাদের n এর ভ্যালু লেস দেন 1 হয় রিটার্ন করবো, না হলে আমাদের দুবার আবার ফাংশন কল হবে। যদি আমার f(4) দিয়ে আমাদের কল এসছে প্রথমে, তো প্রথমে তো একদিকে তো আমাদের কিছু হলো না, আর না হলে দুটো রিটার্ন যখন করব, রিটার্ন কি করছি আমরা যোগে রাখছি ফাংশন 4 প্লাস রেজাল্টটা আর ফান অফ আমার 3, সরি এটা হবে আমার -1 মানে 3 প্লাস ফান অফ 2, এই হচ্ছে ব্যাপারটা। এই n-1 n-2, আবার এখান থেকে কল যাবে, আবার এটা তো হবে না, আর এটা কি হবে f(2) প্লাস f(1), এখানেও আমার কি হবে f(2) প্লাস f(0), এটাকে যখন আমরা ফার্দার করবো এই যে এইটাকে f(1) প্লাস f(0), এটাকে যখন করবো কি হবে f(0) আর f(-1) মধ্যে কোনো গল্প নেই, তাহলে f(1) হলে তো আর কোনো যাবোই না, যে লেখাই আছে কন্ডিশন, যেখানে আমাদের f(1) হয়ে যাবে আমরা যাবোই না, তো আমরা সেই জায়গায় আর কোনো গল্পই নেই। f(1) হলে এখান থেকে 1 রিটার্ন হবে, এই জায়গাটায় কি রিটার্ন হবে 1 রিটার্ন হয়ে যাবে, ভালো কথা। এইখানেও আমাদের 1 রিটার্ন হবে, এখানে তো আমি যাবোই না, কলটা এসছে কিন্তু আর যাবোই না আমরা, এখানে কোনো গল্পই নেই, এখানেও কোনো গল্প হবে না, এগুলো ক্রস পার্ট হয়ে গেল। f(1) মানে 1 রিটার্ন, তাহলে 1 কিছু নেই, মানে এখানে যোগটা হবে, এই ফাংশন লাস্টে লেখা আছে f(3) f(2)
2 + 1 কিন্তু আমাদের 3 হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার হবে এখানে আমাদের 3 হয়ে যাবে। যেমন রিকার্সিভ বলে প্রথমে আমরা 4 এর জন্য ফাংশন 3 আর 2 কে কল করলাম, 3 এর জন্য আমাদের কি হবে 2 আর 1, আর 2 এর জন্য 1 আর 0, যে 1 আর 1 + 0 তো 0 হয়ে গেল, 1 হয়ে গেল। 3 এর জন্য 1 + 1 2 হয়ে গেল, আর 2 এর রেসপেক্টে আমাদের 1 হয়ে গেল। সবগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব 2 + 1 কিন্তু আমাদের 3 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। রিপিটেড জিনিসগুলোকে আর নেবো না আমরা, এইভাবে করতে থাকবো। নেক্সট প্রশ্নটা আমাদের দুটো প্রিন্ট মাঝখানে একটা 2 2 করে কমবে এরকম একটা রিকারশন কল আছে। দেখো প্রথমে আমি এফ এর ভ্যালু আমি 5 দিয়েছি, ভালো কথা। তো প্রথমে তো লেস দেন 0 না, তো যাবো না ওখানে, অসুবিধা নেই। দুবার প্রিন্ট করবো, মানে এখানে 5 প্রিন্ট করলাম, এখানেও আমাদের 5 প্রিন্ট করবো, ঠিক আছে। এখানে আমাদের দুবার প্রিন্ট আছে, মাঝখানে 2 কম করে কল আছে, তার মানে f(3) তে কল হবে। আবার এখানে কি করবে 3 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, আবার কল কাকে দেবে f(1) কে কল দেবে, ভালো কথা। তাহলে এখানে কি প্রিন্ট করে 1 প্রিন্ট করবে, পরে এখানে -1 হয়ে গেছে, তো -1 তো কোনো এখানে বন্ধ হয়ে যাবে 1। তাহলে অ্যান্সারটা কি হবে এইভাবে নাও 5 3 1 5 3 1। তাহলে গল্পটা এরকম হবে 5 3 1 1 3 5, মানে এই অর্ডারে এইভাবে জিনিসটাকে সার্কুলেট করে যাবে। দেখো অ্যান্সার এখানে লেখা রয়েছে, এই যে অ্যান্সারটা 5 3 1 1 5 3 5, এইভাবে জিনিসটা করবে। আর এই পরের পার্টে রয়েছে হচ্ছে আমাদের স্ট্যাটিক যদি কোনো ভেরিয়েবল থাকে তখন গল্পটা কি হবে। রিকার্সিভ ফাংশনের মধ্যে যদি স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু একবার মেমোরি অ্যালোকেশন হয়, বারবার কিন্তু সেই ভেরিয়েবলটার মেমোরি অ্যালোকেশন হয় না। কিন্তু ভাবো রিকার্সিভ ফাংশন মানে বারবার সেই ভেরিয়েবল কিন্তু হওয়া উচিত, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল করে দেওয়া মানে কিন্তু বারবার তার কপি হবে না। তারপরে যতবার এই রিকার্সিভ ফাংশনটা ঘুরবে এক্সের ভ্যালু ততটা হবে। হ্যাঁ, তবে এক্স যেহেতু আমাদের স্ট্যাটিক হয়ে গেল, তাহলে ভেরিয়েবল একবার ইনিশিয়ালাইজ হবে, বারবার হবে না। তাহলে প্রত্যেকবার ফাংশন কলের জন্য এক্সের ভ্যালু এক এক করে বাড়বে। লাস্টে যখন ফাংশন কল শেষ হয়ে যাবে তখন আমাদের এক্স এর ভ্যালুটা রিটার্ন করছি, রিটার্ন এক্স। তাহলে কতবার এই ফাংশনটা ঘুরেছে সেটা কিন্তু এক্স এর মধ্যে স্টোর রয়েছে। ইম্পর্টেন্ট কথা, স্ট্যাটিক ভেরিয়েবল যদি আমরা ভেতরে যদি লিখি তাহলে কিন্তু তার বারবার মেমোরি হয় না। যদি এটা স্ট্যাটিক না হতো কি হতো, তাহলে বারবার হতো, এক্স এর ভ্যালু প্রত্যেকবার আমার এক বাড়তো, মানে প্রথম সেটার জন্য এক্স এর ভ্যালু 1 1 1 প্রত্যেকবার 1ই থাকতো, 0 থেকে 1 এক বাড়তো। স্ট্যাটিক করে দিয়েছে বলে এটা এক একটা করে একবারই মেমোরি অ্যালোকে, তার মধ্যে কিন্তু ভ্যালু আপডেট হতে থাকছে। এই হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথা। ফাইনাল আউটপুট কিন্তু এখানে 5 হয়ে যাবে। আরেকটা ভালো প্রশ্ন আছে যেটা কিনা ইনফিনিট রিকারশনের জন্য, যেখানে ভালো করে দেখো x0 হলে রিটার্ন করবে, নাহলে x × x + 1 করেছি, x - 1 করলে আমাদের ফ্যাক্টোরিয়াল হতো। এবার দেখো 5 দিয়ে কল করেছি, তাহলে f এর ভ্যালু 5, ভালো কথা। তো প্রথমবার তো x এর ভ্যালু 0 না, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করেছি 5 × ফান অফ যে ফাংশনের নাম +6, তাহলে কখনো কি 0-তে আসবে, এখানে বাড়ছে তো, তারপরে হবে 6 × ফান অফ, হ্যাঁ এটাকে বলা ইনফাইনাইট রিকারশন। অ্যান্সার হবে ইনফাইনাইট রিকারশন। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার একটা প্রশ্ন করিয়ে দিই, এই প্রশ্নগুলো কি করে সলভ করা যেতে পারে আরেকবার জাস্ট রিভিশন লাস্ট। x + y u ইনটু ব্র্যাকেটে v - w। আমাদের এইখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখবো, যে মাল্টিপ্লাই ডিভাইড হাই প্রায়োরিটি, তারপর হচ্ছে প্লাস আর মাইনাস, কিন্তু এদের অ্যাসোসিয়েটিভিটি কি লেফট টু রাইট। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ কথা মানে যদি দুজন পাশাপাশি চলে আসে তখন আমি কি করব। হ্যাঁ, যদি মাল্টিপ্লাই ডিভাইড যদি থাকে, হ্যাঁ তখন আমি কোনটা এ করবো, বলবো যে আগে লেফটে আসবে তাকে করবো, তারপর রাইটটা করবো। কিন্তু আমাদের দুটোর মধ্যে গল্প কি, প্রথমে হচ্ছে মাল্টিপ্লাই ডিভাইড, তারপর হচ্ছে আমাদের প্লাস আর মাইনাসে মডটাও ধরতে পারো এখানে। আর ব্র্যাকেট সবার উপরে, ঠিক আছে, সবসময় উপরে কে থাকে, ব্র্যাকেট, বদমাসের ব্র্যাকেট সবার উপরে থাকে। তাহলে এই প্রশ্নে কি হবে x/y প্লাস ইউ ইন্টু, একই রাখবো, প্রথমে ব্র্যাকেটটা করবো, ব্র্যাকেটে কি হবে এখানে VW মাইনাস, ভালো কথা, ক্লিয়ার হলো। এবার আমি ব্র্যাকেট হয়ে যাওয়া মানে এটা কি, আমি ব্র্যাকেটটা এখানে রাখবো না, এখানে এটা কাজ হয়ে যাওয়া মানে এটাকে তুলে দেবো, এই জায়গাটা তুলে এটাকে ডটেড দিয়ে বুঝবো এটা একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেছে, দিস আ সিঙ্গেল ইউনিট। হ্যাঁ বাস। এবার দেখো আমাদের ডিভাইড আছে, মাল্টিপ্লাই আছে, প্লাস তো করবোই না আগে, কেন কি অবভিয়াসলি হাই প্রায়োরিটি ডিভাইড মাল্টিপ্লাই। বাট আমরা অ্যাসোসিয়েটিভ কাকে করবো আগে, মাল্টিপ্লাই করবো না ডিভাইডকে, লেফট টু রাইট বলেছিলাম। তাহলে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাবো। তাহলে আমাদের কি হবে, এইটা ফার্স্ট হবে, আমরা এইটা ফার্স্ট করবো, করলে কি হবে x/y ডিভাইড, ডটেড দিয়ে দাও, হয়ে গেল। প্লাসটা অ্যাজ ইউজুয়াল থাকবে, তারপর তুমি চাইলে এটা করতে পারো, মানে ইউ আর VW মাইনাসের মধ্যে করতে পারো, তাহলে ইউ VW মাইনাস ইন্টু, তাহলে এটা একটা ইউনিট হয়ে গেল, ভালো কথা। এবার লাস্টে এই পড়ে আছে, তার মানে এটা কি লাস্টে চলে যাবে, আর তো কোনো ব্যাপার নেই।
তাহলে অ্যান্সার হবে এক্স ওয়াই বাই ইউ বি ডাব্লিউ মাইনাস ইন্টু প্লাস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো করতে হবে, বুঝতে পেরেছো? স্যার